তো হ্যালো 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 সবাইকে গুড মর্নিং। আমার কি অডিও ভিডিও সবার ক্লিয়ার শোনা যাচ্ছে? অডিও ভিডিও সবার ক্লিয়ারলি শোনা যাচ্ছে? অডিও ভিডিও ক্লিয়ারলি শোনা থাকলে একবার জানাও। আচ্ছা, ঠিক আছে। তো ওকে, দেখো সবাইকে গুড মর্নিং। তো আজকে তোমাদের ক্লাস 12-এর যে সেমিস্টার 4 আছে, সেখানে আজকে আমাদের প্রথম ক্লাস। তো আমরা পড়বো কি স্বাস্থ্য এবং রোগ, বা যাকে বলতে পারো হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। চ্যাপ্টার নাম স্বাস্থ্য এবং রোগ। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারে একটা ওভারঅল ধারণা করব যে স্বাস্থ্য রোগের মধ্যে কি কি স্বাস্থ্য আছে, রোগ আছে, এবং তার সঙ্গে সঙ্গে পড়বো হচ্ছে মানে মেনলি হিউম্যান সম্পর্কে পড়বো, যে হিউম্যানের ক্ষেত্রে কি কি রোগ ব্যাধি হয়। এগুলো হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয় থাকে। তো দেখো, প্রথমেই কিছু কথা ক্লাস 2 আগে যেগুলো বলবো সেগুলো হচ্ছে যে দেখো, ক্লাস 12-এ তোমরা জানো এখন সেমিস্টার সিস্টেম। সেমিস্টার 3, সেমিস্টার 4 আছে। তো সেমিস্টার 3-তে তোমাদের এমসিকিউ পরীক্ষা, আর সেমিস্টার 4-এ হচ্ছে তোমাদের মানে বড় কোশ্চেনের পরীক্ষা। তো দেখো, সেমিস্টার 3 অনেকের ভালো হয়েছে, অনেকের খারাপ হয়েছে। যাদের ভালো হয়েছে খুব ভালো, যাদের খারাপ হয়নি আরো ভালো। তাদের বলবো কি, যে সেমিস্টার 4-এ তোমরা চাও কি যে সেখানে যদি বেশি করে মার্কস স্কোর করা যায়। এখন অনেকে বলবে স্যার বড় কোশ্চেন আসে, বড় কোশ্চেনে কি হয় বেশি করে মার্কস স্কোর করে? দেখো, এটা হচ্ছে তোমাদের মানে মানে বড় কোশ্চেনের পরীক্ষা। এবং তার সঙ্গে সঙ্গে এখন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড যে কথা বলি, সেখানে কি হয় যে তুমি যদি তুমি ঠিকঠাক অ্যান্সার লেখো, টু দা পয়েন্ট অ্যান্সার লেখো, সমস্ত পয়েন্ট দাও, তা তোমাকে সেখান থেকে 1 নম্বরও কাটতে পারবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে গল্প হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। তো দেখো, প্রথমে চ্যাপ্টারের মধ্যে আমাদের বুঝতে লাগবে যে এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো কি। আর তোমরা জানো যে আমি তোমাদের পড়াবো মেনলি জুলজির কোশ্চেনগুলো পড়াবো, আর সম্ভিক স্যার তোমাদের মেনলি যে বোটনে যেগুলো আছে, বোটনির কোশ্চেনগুলো মেনলি হচ্ছে সম্ভিক স্যার পড়াবে। ঠিক আছে? এবার দেখো, এবার হচ্ছে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা কি বুঝতে লাগবে? হেলথ সম্পর্কে বুঝতে লাগবে, এবং তার সঙ্গে সঙ্গে ডিজিজ সম্পর্কে বুঝতে লাগবে। ঠিক আছে? এটা হচ্ছে এই চ্যাপ্টারে হচ্ছে মেন বিষয়বস্তু। যদি কোনো সময় কোনো কোশ্চেন থেকে তোমরা অবশ্যই আমাকে চ্যাট সেকশনে জিজ্ঞেস করতে পারো, বা অডিও ভিডিও যদি কোনো রকম কোনো ইস্যু থাকে সেটাও তোমরা চ্যাট সেকশনে আমাকে জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে আমাদের মানুষের শরীর। এটা আমরা আছে, আমাদের হিউম্যানের ছবি আছে। আমাদের আলোচ্য বিষয় কি থাকবে? আমাদের আলোচ্য বিষয় থাকবে হিউম্যানের হেলথ সম্পর্কে হচ্ছে আমাদের আলোচ্য বিষয় থাকবে। তো প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে কি হিউম্যান হেলথ, না হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ এতক্ষণ ধরে পড়ছি। তো এই হেলথ ব্যাপারটা কি? ঠিক আছে, এখন দেখো, হেলথ হেলথ ব্যাপারটা কি, এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস আসবে। যদি দেখবে সাপোজ আমি যেমন তোমাদের পড়াচ্ছি, তুমি লেকচার দেখছো, ঠিক আছে? তো তাহলে কি তোমরা হেলদি আছো, এটা কি ঠিক না? ঠিক না মানে নর্মালি আমরা কি বলতে নর্মালি বলতে পারি, কোন একজন মহিলা বা কোন একজন পুরুষ, কোন একজন হিউম্যান আছে, তার যদি কোন রকম কোনো ডিজিজ বা কোন রকম কোনো রোগ তার দেহে যদি অ্যাবসেন্ট থাকে, তবে তাকে আমরা একজন হেলদি ইন্ডিভিজুয়াল বলবো। মানে তার দেহে কোনো রোগ নেই, তাহলে আমরা তাকে বলবো হেলদি ইন্ডিভিজুয়াল বলবো। এখন কি এটা হচ্ছে অ্যাপারেন্টলি সঠিক, মোটামুটি সঠিক। তো আমরা জানি কি যে কোনো কিছু ডেফিনেশন কে বলে থাকে, মেনলি বলে থাকে হচ্ছে WHO, তাই না? যাকে তোমরা হু বলবে না, হু মানে তো কে, মেনলি বলবো হচ্ছে WHO। WHO পুরো কথা কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। কত সালে বলেছিল? 1948 সালে বলেছিল। তো 1948 সালে আমাদের যে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে আছে, তারা হচ্ছে একটা ডেফিনেশন দেয় হেলথের। তো ওরা কি বলে, হেলথ হচ্ছে কি একটা ব্রড স্পেকট্রামে দেখে। হেলথ মানে কি সব দিক দিয়ে হেলদি, মানে কি কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং। মানে কি বললাম, হেলথ হচ্ছে তখনই যখন হচ্ছে কি কমপ্লিট, কি কিসের কিসের মধ্যে আসবে, ফিজিক্যাল, তার সঙ্গে মেন্টাল, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে সোশ্যাল। মানে একটা একজন ইন্ডিভিজুয়ালকে বা একজন সমাজকে তুমি তখনই হচ্ছে হেলদি বলবে যখন সে হচ্ছে ফিজিক্যালি, যখন সে মেন্টালি, এবং যখন সে হচ্ছে মানে সোশ্যালি, মানে সামাজিক ভাবে সে সম্পূর্ণরূপে হচ্ছে হেলদি থাকবে। তখন তুমি তাকে সবসময় একটা হেলদি সোসাইটি বা হেলদি ইন্ডিভিজুয়াল রূপে হচ্ছে গণ্য করবে।
এখানে প্রথম কোশ্চেন আসবে হচ্ছে কি মার্কস 2 এর কোশ্চেন আসতে পারে যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হেলথ, বা স্বাস্থ্যের আমাদের ডেফিনেশন বা সংজ্ঞা। এবার আসবে হচ্ছে ডিজিজ। এবার দেখো ডিজিজ মানে কি, ডিজিজ মানে যাকে আমরা বলতে পারি রোগ। চ্যাপ্টারের নামই হচ্ছে স্বাস্থ্য এবং রোগ। তো রোগ কি, যদি কোনো একজন ব্যক্তির বা কোনো একজন সমাজের কি হয়, যদি হেলদি যে আছে সে যদি হেলদি না থাকে, তার থেকে যদি কি হয় কোনো রোগের সৃষ্টি হয়, তখন তাকে আমরা বলবো হচ্ছে ডিজিজ। মানে কোনো রোগের সৃষ্টি হচ্ছে তখন তাকে আমরা বলবো হচ্ছে ডিজিজ। এবার দেখবে এই চ্যাপ্টারের মধ্যে আমরা নানা রকম ডিজিজ নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। এবার এই ডিজিজ যাতে না হয়, এই ডিজিজ যাতে না হয়, বডিকে ডিজিজ থেকে বাঁচানোর জন্য বডির মধ্যে কি আছে, বডির মধ্যে হচ্ছে আমাদের অন্নাক্রম তন্ত্র আছে, যাকে আমরা কি বলতে পারি, যাকে আমরা বলতে পারি হচ্ছে ইমিউনিটি। তো ডিজিজ থেকে বাঁচানোর জন্য বডির মধ্যে আছে অন্নাক্রম তন্ত্র, যাকে আমরা হচ্ছে ইমিউনিটি বলতে পারি। ভালো কথা, ডিজিজ থেকে যাতে না হয় ওর জন্য বডিতে অন্নাক্রম তন্ত্র আছে, যাকে আমরা ইমিউনিটি বলতে পারি। ওকে, এবার দেখো এগুলো সব আশা করি সবার বোঝা গেছে। তো এখন হচ্ছে আমরা একে একে একটা জিনিসপত্র আলোচনা করি। সবার প্রথমে কি বললাম, মানব স্বাস্থ্য এবং রোগ, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। স্বাস্থ্য মানে কি, স্বাস্থ্য মানে হচ্ছে অ্যাকর্ডিং টু WHO কত সালের ডেফিনেশন, 1948 সালের ডেফিনেশন। ভারতবর্ষ যবে স্বাধীন হয় তার 1 বছর পরে ও কি বলে যে কোন একটা সমাজকে তখনই হচ্ছে হেলদি বলা যাবে যখন সেটা কি কমপ্লিটলি ফিজিক্যালি, মেন্টালি এবং সোশ্যালি ওয়েলবিং। মানে হেলথ হচ্ছে কি একটা ব্রড স্পেকট্রামে সেটা করা হয়। সব দিক দিয়ে যখন হেলদি থাকবে, ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল, তবেই তাকে তুমি হেলদি বলবে, ঠিক আছে। এখন হেলদি যদি কারো হেলথ যদি হচ্ছে বিগড়ে যায়, তখন কি তার হচ্ছে রোগ হয়। রোগ যাতে না হয় ওর জন্য বডির মধ্যে কি আছে, ওর জন্য বডির মধ্যে হচ্ছে ইমিউনিটি আছে, বা অন্নাক্রম তন্ত্র নিয়ে হচ্ছে আলোচনা আছে। আজকে আমাদের চ্যাপ্টারের বিষয়বস্তু কি থাকবে দেখো, আমরা বুঝে বুঝে পড়বো না, না আমাদের সিলেবাসও অত বড় না, সিলেবাসও ছোট। তার মধ্যে আমরা করবো কি, আমরা হচ্ছে ক্লাসগুলো খুব একটা লম্বা করবো না, কারণ বেশি লম্বা করে ক্লাস করার কোনো মানে হয় না, ঠিক আছে। মানে আমরা টু দা পয়েন্ট পড়াশোনা করবো, বুঝে বুঝে পড়বো, ধীরে সুস্থে একদম জিনিসটাকে ডাইজেস্ট করতে করতে আসবো, ঠিক আছে। এখন দেখো, এখন হচ্ছে ইমিউনিটি যেটা আছে, আমরা আজকে বিষয়বস্তু কি থাকবে, আজকে বিষয়বস্তু থাকবে হচ্ছে হেলথের ডেফিনেশন তো বললাম, তারপরে মেনলি থাকবে হচ্ছে ইমিউনিটি, মানে বডির মধ্যে যে অন্নাক্রম তন্ত্র আছে। আচ্ছা, গুড মর্নিং। বডির মধ্যে যে অন্নাক্রম তন্ত্র আছে সেটা বডিকে হচ্ছে কিভাবে হচ্ছে রোগ জীবাণুর হাত থেকে হচ্ছে রক্ষা করে, ঠিক আছে। এবার ইমিউনিটি পড়বো, তার মধ্যে পড়বো কি, ইমিউনিটি হচ্ছে প্রকারভেদ। মানে এই যে ইমিউনিটি সেটা হচ্ছে কত রকম আছে, ওর হচ্ছে প্রকারভেদ সম্পর্কে হচ্ছে আমরা আলোচনা করবো, ঠিক আছে। ইমিউনিটি পড়বো, ওর হচ্ছে প্রকারভেদ নিয়ে আলোচনা করবো। আর কি কি পড়তে লাগবে, আর পড়তে লাগবে হচ্ছে ইমিউনিটি হলো, প্রকারভেদ হলো, আর হচ্ছে পড়তে লাগবে বডির মধ্যে ইমিউনিটি প্রোভাইড করার জন্য বডির মধ্যে কি সমস্ত অর্গান আছে, তাই না। মানে কোন কোন অর্গান বা কোন কোন অর্গান আছে সেগুলো ইমিউনিটি প্রোভাইড করে, এবং তার সঙ্গে কোন কোন হচ্ছে সেল আছে বা কোন কোন কোষ আছে যেগুলো হচ্ছে ইমিউনিটি প্রদান করে। এগুলো হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারে মেন আলোচ্য বিষয় থাকবে। দেখো স্বাস্থ্য, স্বাস্থ্য বা গুড মর্নিং, গুড মর্নিং। দেখো স্বাস্থ্য, স্বাস্থ্য কি শারীরিক বলো, মানসিক বলো এবং তার সঙ্গে সঙ্গে সামাজিক সুস্থতার অবস্থা, শুধুমাত্র রোগের অনুপস্থিতি না। হু অনুযায়ী 1948 সালে ডেফিনেশন। তো যেটাকে আমরা কি বলতে পারি, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ। মানে কি, হেলথ হচ্ছে কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল ওয়েলবিং, এবং তার মধ্যে কোনো রকম কোনো রোগ ব্যাধি নেই, ওটাই বলেছে নট মেয়ারলি অ্যাবসেন্স অফ ডিজিজ, তখন থেকে আমরা বলবো হচ্ছে স্বাস্থ্য। এখন দেখবে তোমাদের বইতে আছে যে ভালো একজন স্বাস্থ্য সে কিভাবে হচ্ছে মেনটেন রাখবে, তাই তো। একজন ইন্ডিভিজুয়াল কিভাবে স্বাস্থ্যকে মেনটেন রাখবে, প্রথম কথা হচ্ছে কি যে হচ্ছে পার্সোনাল হাইজিন, পার্সোনাল হাইজিনের মাধ্যমে মেনটেন রাখবে। সেকেন্ড হচ্ছে কি ফুড হ্যাবিটেট, মানে ঠিকঠাক করে খাবার খাবে তার উপর নির্ভর করবে। আর হচ্ছে কি মানে কোনোরকম কোনো হচ্ছে অ্যাবিউজ, অ্যালকোহল অ্যাবিউজ হতে পারে, ড্রাগ অ্যাবিউজ হতে পারে, স্মোকিং হতে পারে, এই সমস্ত থেকে দূরে থাকবে। তবে গিয়ে একজন ইন্ডিভিজুয়াল সে হচ্ছে তার স্বাস্থ্য হচ্ছে মেনটেন রাখবে, ঠিক আছে। বোঝা গেল সবার। এবার দেখো, এবার আমরা যে পড়লাম যে আমরা যখন রোগ বা ডিজিজ সম্পর্কে আলোচনা করলাম, এখন পড়বো কি এই যে রোগ বা ডিজিজ সেটা হচ্ছে মেনলি কত রকম হতে পারে। দেখো রোগ বা ডিজিজ মেনলি হচ্ছে দু রকম হতে পারে। কি কি, একটা হচ্ছে মানে ইনফেকশিয়াস ডিজিজ, আরেকটা হচ্ছে নন ইনফেকশিয়াস ডিজিজ। ইনফেকশিয়াস ডিজিজ মানে যাকে আমরা যদি একদম বাংলা গোদা বাংলায় দেখে ছোঁয়াচে রোগ, আর যে সমস্ত রোগ যেগুলো হচ্ছে ছোঁয়াচে, এটা হচ্ছে মেন গল্প। বোঝা গেল সবার, সবার বোঝা গেল তো। দেখো ডিজিজ যেটা আছে সেটা হচ্ছে মেনলি হচ্ছে দু রকম হতে পারে। একটা হতে পারে কি, একটা হতে পারে হচ্ছে আমাদের ইনফেকশিয়াস, একটা হতে পারে হচ্ছে ইনফেকশিয়াস, আরেকটা হতে পারে কি, আরেকটা হতে পারে হচ্ছে আমাদের নন ইনফেকশিয়াস, ঠিক আছে। তো ডিজিজ যেটা আছে সেটা হচ্ছে দু রকম হতে পারে, একটা হচ্ছে ইনফেকশিয়াস হতে পারে, আরেকটা হচ্ছে নন ইনফেকশিয়াস হতে পারে। ইনফেকশিয়াস মানে কি,
যেই সমস্ত রোগ যেগুলো একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায় তাকে আমরা বলবো হচ্ছে ইনফেকশিয়াস। ঠিক আছে, যেমন কি, যেমন যেমন সবচেয়ে বেস্ট এক্সাম্পল কি, সবচেয়ে বেস্ট এক্সাম্পল দেখো, এখন তুমি ইনস্টাগ্রামে খুললে, এখন ইনস্টাগ্রামে খুলে কি দেখলে, তোমার বন্ধু একজনের সঙ্গে ছবি ছাড়ছে, তোমার বান্ধবের একজনের সঙ্গে ছবি ছাড়ছে, তাই না? তোমার সেরকম কি এবার ইনস্টা দেখছো তুমি কি মানে জিনিসটা কি, তুমি জিনিসটা দেখে তুমি হচ্ছে ভাবছো যে আমারও কেউ একজন ছবি থাকে, আমারও কেউ একজন ছবি ছাড়ার মতন থাকলে ভালো হয়, তুমি তাকে থেকে ইন্ডিউস হচ্ছ, তাই না? তো তোমার বন্ধুরা প্রেম করছে, তোমাকে তার বন্ধু দেখা থেকে প্রেম করতে ইচ্ছা করছে, তাই না? এটা হচ্ছে একটা ছোঁয়াচে রোগ, তাই না? এই লাভেরিয়া, এটা একটা ছোঁয়াচে রোগ। তো বলবো এখন পরীক্ষার সামনে এখন এই সমস্ত রোগীদের থেকে দূরে থাকতে, তাই না? সাবধান রেখে সতর্ক রেখে পড়াশোনা করে, এটা হচ্ছে মেন গল্প। তো দেখো, রোগ সাপোর্ট ইনফেকশাস ডিজিজ মানে যে সমস্ত রোগ যেগুলো হচ্ছে ইনফেকশনের মাধ্যমে ছড়ায় তাকে আমরা বলবো হচ্ছে ইনফেকশাস, মানে একজন থেকে আরেকজনের মধ্যে সেগুলো হচ্ছে ছড়াচ্ছে, তাকে আমরা ইনফেকশাস ডিজিজ বলবো। ফর এক্সাম্পলের মধ্যে কি কি আসবে, যেমন বলতে পারো, যেমন তোমরা ম্যালেরিয়া বলতে পারো, সেটা মশার মাছির মাধ্যমে হতে পারে। এক্সাম্পলের মধ্যে কোভিড বলতে পারো, যেটা ছড়ায়। তার সঙ্গে সঙ্গে তোমরা এইডস বলতে পারো, এইডস রোগটা সেটা হচ্ছে ছড়ায়, তাই না? যেটা হচ্ছে HIV ভাইরাস, যেটা হচ্ছে এইডস করে থাকে। আরেকটা হচ্ছে নন ইনফেকশাস ডিজিজ, মানে যে সমস্ত রোগ যেগুলো একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াচ্ছে না তাকে আমরা বলবো নন ইনফেকশাস ডিজিজ বলবো। ওর মধ্যে কোন কোন রোগ ব্যাধি আসবে, যেমন বলতে পারো অ্যালকোহল কনজাম্পশন, তাই না? অ্যালকোহল কনজাম্পশন। তারপরে কি বলতে হবে, তারপরে বলতে হবে তোমরা হচ্ছে ডায়াবেটিস, অ্যালকোহল কনজাম্পশন বলতে পারো, ডায়াবেটিস বলতে পারো, যাকে আমরা কি বলতে, যাকে আমরা বাংলায় বলতে হচ্ছে মধুমেহ, ডায়াবেটিস বলতে মধুমেহ বলতে পারো। তারপরে বলতে হচ্ছে কি হাইপার টেনশন, বা যাকে আমরা কি বলতে পারি উচ্চ রক্তচাপ, তাই না? উচ্চ রক্তচাপ যাকে আমরা বলতে পারি হচ্ছে হাইপার টেনশন। তো এগুলো তার সঙ্গে সঙ্গে বলতে পারি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্যান্সার, তাই তো? তো এই যে রোগগুলো যেগুলো আছে, ক্যান্সার বলো, তার সঙ্গে সঙ্গে এইডস বলো, সরি ক্যান্সার বলো, বা হাইপার টেনশন বলো, বা ডায়াবেটিস বলো, বা অ্যালকোহল কনজাম্পশন বলো, বা যাকে তোমরা বলতে পারো এভাবে বলতে পারো যে কি ড্রাগ অ্যাবিউজ, তাই না? যাকে আমরা এভাবে বলতে পারো ড্রাগ অ্যাবিউজ যেগুলো আছে, সেগুলো সব হচ্ছে আমাদের নন ইনফেকশাস রোগ, তাই তো? মানে তোমার কারো চেনা পরিচিত করো মধুমেহ বা ডায়াবেটিস আছে, তোমার ডায়াবেটিস এরকম কোনো ব্যাপার নেই, তাই না? এটা হচ্ছে কথা। ঠিক আছে, তো রোগ যে আছে সেটা মেনলি হচ্ছে দুরকম হতে পারে। সরি, তুই দেখি রোগ যে আছে, সরি, দেখো রোগ বা ডিজিজ, রোগ হলো দেহের স্বাভাবিক শারীরিক কার্যকলাপের ব্যাঘাত। অবশ্যই দেহে নর্মাল যে কর্ম হচ্ছে তার মধ্যে যখন ব্যাঘাত প্রাপ্ত হয়, তাই না, তখন তা হয় হচ্ছে রোগ ব্যাধি হয়। ক্লিয়ার সবার? সবার ঠিকঠাক বোঝা যাচ্ছে? এতটা সবার ঠিকঠাক বোঝা গেছে? তো যেটা বললাম, রোগ মেনলি হচ্ছে কি দুরকম হতে পারে। কি কি সেই দুরকম রোগ? একটাকে বলবো হচ্ছে আমরা সংক্রামক রোগ, বা যাকে আমরা বলতে পারি ইনফেকশাস ডিজিজ, জীবাণু দ্বারা হচ্ছে সৃষ্টি হয়। যেমন বলতে পারো ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গাস, হেলমিনথিস। আর এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে ছড়াতে পারে, তার জন্য সেটা হচ্ছে আমাদের ইনফেকশিয়াস বা ইনফেকশন টাইপের হয়ে থাকে। আর হতে পারে কি, আর হতে পারে ম্যালেরিয়া হতে পারে, টাইফয়েড হতে পারে, টিবি হতে পারে, ডেঙ্গু, ইনফ্লুয়েঞ্জা। এগুলো সব হচ্ছে ইনফেকশিয়াস রোগের উদাহরণ, মানে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। সেটা ড্রপলেটের মাধ্যমে ছড়াতে পারে, খাবারের মাধ্যমে ছড়াতে পারে, বা কোনো ভেক্টর বা কোনো বাহকের মাধ্যমে সেই সমস্ত রোগগুলো হচ্ছে ছড়াতে পারে। ওটা যখন আমরা পরের ক্লাসগুলোতে যখন হচ্ছে আমরা নানান রকম ডিজিজ সম্পর্কে আলোচনা করব, তখন সেগুলোকে আমরা ইন ডিটেলসে সেখানে পড়াশোনা করবো। এবার দেখো অসংক্রামক রোগ, বা যাকে আমরা বলতে পারি নন ইনফেকশাস ডিজিজ, মানে যে সমস্ত রোগ যেগুলো একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াচ্ছে না তাকে আমরা বলবো নন ইনফেকশাস ডিজিজ। যেমন কি, যেগুলো হচ্ছে বংশগত, পুষ্টিহীনতা, হরমোন জনিত কারণে হয়ে থাকে, একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়াচ্ছে না, তাকে আমরা বলবো নন ইনফেকশাস ডিজিজ। এক্সাম্পলের মধ্যে কি আসবে? ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ, এলার্জি, তাই না? তো তোমরা বলতে পারি অ্যালকোহল কনজাম্পশন, হাইপার টেনশন, এগুলো এর মধ্যে বলতে হবে। ঠিক আছে, হার্টের রোগ, ডায়াবেটিস, এগুলো সব হচ্ছে নন ইনফেকশাস ডিজিজের মধ্যে আসবে। ঠিক আছে, এবার এগুলোকে এখানে তো আমাদের মানে একটা মোটামুটি একটা ওভারঅল একটা ধারণা দিয়েছে, যে কি কি ধারণা দিয়েছে এখানে, যে কিছু কিছু তোমার ইনফেকশিয়াস ডিজিজ, কিন্তু যে তোমার ইনফেকশিয়াস ডিজিজের হচ্ছে কথা এখানে বলেছে, কিছু কিছু ইনফেকশিয়াস ডিজিজের কথা এখানে বলেছে। তো দেখো যদি আমরা ছকটা দেখি, যেমন বলেছে এখানে হচ্ছে টাইফয়েড। টাইফয়েড করে হচ্ছে ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেলা টাইফি। সে হচ্ছে টাইফয়েড করে থাকে। ইহা ছড়াচ্ছে দূষিত জল এবং খাদ্যের মাধ্যমে, সেগুলো হচ্ছে ছড়াচ্ছে। ওগুলোর কোনো রকম কোনো অ্যাবসেন্ট ফ্যাক্টর নেই। ম্যালেরিয়া করে হচ্ছে প্রোটোজোয়া করে। প্রোটোজোয়ার নাম কি?
প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, প্লাজমোডিয়াম ওভিরি বলতে পারো, প্লাজমোডিয়াম মেলাডি বলতে পারো, অনেক কিছু আছে। এবার কি হয়, হয় হচ্ছে মশার কামড়, অ্যানোফিলিস মশার কামড়ের মধ্যে হয়, মশার মাধ্যমে রোগটা হচ্ছে ছড়াচ্ছে। ওকে, তারপরে যদি বললাম ডেঙ্গু, ডেঙ্গু তোমরা সবাই জানো, ডেঙ্গু করে কি, ডেঙ্গু ভাইরাস ডেঙ্গু করে থাকে এডিস ইজিপ্টি মশার কারণে হয়ে থাকে। ফাইলেরিয়া, যাকে আমরা কি বলতে পারি, যাকে আমরা বলতে পারি এলিফেন্টিয়াসিস, মানে সেখানে কি পাটা হচ্ছে হাতির মতো ফুলে যাচ্ছে, তার জন্য হচ্ছে আমরা ফাইলেরিয়াসিস বা এলিফেন্টিয়াসিস বলতে পারি। পরে কি করে হচ্ছে দুটো রোগ করে থাকে, একটা উচিরা ব্যানক্রফটি এবং ব্রুগিয়া মেলায় এরা হচ্ছে করে থাকে। হয় কি হবে, কিউলিক্স নামক মশার কামড়ের মাধ্যমে সেগুলো হয়ে থাকে। দিন জানো তোমরা যক্ষা, যাকে আমরা বলতে রয়েছি টিবি, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়া করে থাকে, বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে মশার কামড়। রেবিস, রেবিস কখন হয়, যখন কুকুর বিড়াল এইগুলো কামড়ালে হচ্ছে রেবিস হয়, কারণ তাদের মধ্যে রেবিস ভাইরাসটা থাকে। সে যখন কামড়াচ্ছে তখন রেবিস ভাইরাস যেখানে কামড়ায় সেখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন করে, তারপরে সেটা যায় হচ্ছে স্পাইনাল কর্ডের মাধ্যমে, স্পাইনাল কর্ডের মাধ্যমে সেটা আমাদের মাথার মধ্যে যাচ্ছে, তারপরে গিয়ে সেটা সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, তখন জলাতঙ্ক এই সমস্ত দেখা যাচ্ছে। এখন জানো রেবিসের ক্ষেত্রে কি হয়, রেবিস যদি কারো একবার হয়, মানে রেবিস যদি কারো একবার হয়, মানে রেবিস কারো ভাইরাস প্রবেশ করলো, তুমি হচ্ছে রেবিসের ভ্যাকসিন নিলে, রেবিসের টিকা নিলে তোমার কোনো সমস্যা নেই, ঠিক আছে, ওর ইমিউনিটি নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যদি তোমার একবার যদি রেবিসের লক্ষণ প্রকাশ হয়, তাহলে কি তোমার যে মৃত্যু হার, যাকে আমরা বলতে পারি মর্টালিটি রেট, মানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ না, তার সেটা কি মোটামুটি হচ্ছে 98% মর্টালিটি রেট, বোঝা গেল? মানে কারো যদি হচ্ছে একবার জলাতঙ্কের লক্ষণ প্রকাশ পায়, তাহলে 98% তার চান্স আছে যে সে, তাই না, ওই আমাদের উপরে চলে যাবে। এটা হচ্ছে গল্প। পরে কি করে হচ্ছে রেবিস ভাইরাস করে কুকুরের কামড়ের মাধ্যমে করতে পারে। তো এরকম কোনো অ্যাসেস কোনো, বুঝে গেল সবার? এতটা ক্লিয়ার সবার? তো আমরা প্রথম কোশ্চেন দেখলাম যে কি ইনফেকশাস, মানে রোগ হেলথের ডেফিনেশন দাও, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে ইনফেকশাস ডিজিজ এবং নন ইনফেকশাস ডিজিজ যেগুলো আছে ওর কিছু তুমি মানে উদাহরণ দাও। ওকে, অনেক। এবার দেখ, এবার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, যাকে আমরা বলতে পারি হচ্ছে ইমিউনিটি। এবার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, যাকে আমরা বলতে পারি হচ্ছে ইমিউনিটি। এখন তোমার দেহের মধ্যে যাতে রোগ ব্যাধি না হয়, তার জন্য বডির মধ্যে কিছু মেকানিজম আছে, বডির মধ্যে কিছু সিস্টেম আছে। এবার আমরা জেনে কি, একটা হচ্ছে সিস্টেম কখন বলবো, যখন, যেমন বলতে পারো যে কি, যখন অনেকগুলো জিনিস একসঙ্গে একটা কাজ করে, তখন সেটা হচ্ছে একটা সিস্টেমের মতন কাজ করে। সিমিলারলি আমাদের বডিতে কি আছে, আমাদের বডিতে আছে অন্নাক্রম্য তন্ত্র, রোগ প্রতিরোধ ক্ষমতা, যাকে আমরা বলতে পারি ইমিউনিটি বলতে পারি। সিমিলারলি আমাদের বডিতে হচ্ছে কি অন্নাক্রম্য তন্ত্র বা ইমিউনিটি সিস্টেম আছে, বা যাকে আমরা বলতে পারি ইমিউন সিস্টেম বলতে পারি। সিমিলারলি আমাদের বডির মধ্যেও ইমিউন সিস্টেম আছে, যে ইমিউন সিস্টেম আছে, ঠিক আছে। এখন পড়বো হচ্ছে আমরা ইমিউন সিস্টেম সম্পর্কে হচ্ছে আলোচনা করবো, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে হচ্ছে আলোচনা করবো, ঠিক আছে। এবার দেখো, প্রথমত রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা হচ্ছে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি কি সেই দুটো ভাগ? রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি দুটো ভাগ? একটাকে বলবো হচ্ছে আমরা ইনেট ইমিউনিটি, আর একটাকে বলবো হচ্ছে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। একটা ইনেট ইমিউনিটি, আরেকটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট মানে কি? ইনেট মানে যাকে আমরা বলতে পারি জন্মগত। আর অ্যাকোয়ার্ড মানে কি? অ্যাকোয়ার্ড মানে হচ্ছে মানে অ্যাকোয়ার্ড করেছে, মানে সেটা হচ্ছে অর্জন করেছে, এটাকে বলতে পারি অর্জিত ব্যবস্থা। ইনেট ইমিউনিটি কি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি? দেখো, ইনেট মানে কি, যে সমস্ত ইমিউনিটি যেগুলো জন্মের থেকে আছে, যে সমস্ত ইমিউনিটি যেগুলো হচ্ছে জন্মের থেকে আছে, বা বলতে পারি কি ফ্রম বার্থ, একদম জন্মের থেকে সেগুলো হচ্ছে বডিতে প্রেজেন্ট আছে, ফ্রম বার্থ প্রেজেন্ট আছে, তাকে আমরা বলবো হচ্ছে ইনেট ইমিউনিটি। অ্যাকোয়ার্ড কন্ট্রোল, যেগুলো জন্মের থেকে প্রেজেন্ট নেই, যেগুলো বাচ্চা বড় হলো তখন তার মধ্যে কোনো রোগ জীবাণু অ্যাটাক করলো, সেই রোগ জীবাণু অ্যাটাক করার ফলে কি হলো, সেটার বিরুদ্ধে একটা স্পেসিফিক একটা ইমিউনিটি জন্মের পরে তৈরি হলো, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটি কি বলতে পারি, এটা হচ্ছে ফ্রম বার্থ প্রেজেন্ট থাকে। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে কি? অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে হচ্ছে কি, সেটা হচ্ছে কি মানে পরে সেটা হচ্ছে মানে কি অ্যাকোয়ার্ড করে, না পরে সেটা হচ্ছে অর্জন করে, বা পরে সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড করে, এই জিনিসটা আমরা বলতে পারি। তারপরে আসবে হচ্ছে আমাদের স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি মানে কি, দেখো তোমরা যখন ক্লাস 11-এ পড়েছিলে কি উৎসেচক, উৎসেচক আমরা কি পড়েছিলে, যে প্রত্যেকটা উৎসেচক একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে, অর্থাৎ উৎসেচক বা এনজাইম কি, এনজাইম হচ্ছে স্পেসিফিক, মানে যাত্রার উপর কাজ করবে এরকম কোনো ব্যাপার নেই, তাই না? অবশ্যই একটা উৎসেচক একটা নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে, এটা হচ্ছে গল্প। সিমিলারলি
আমাদের যে ইনেট ইমিউনিটি মানে জন্মগত ইমিউনিটি, এক্সাম্পলের মধ্যে কি বলতে, যেমন স্কিন, স্কিন হচ্ছে আমাদের জন্মগত ইমিউনিটি এক্সাম্পল। এখন তার ব্যাপারটা হচ্ছে এরকম, সাপোজ কোন একটা একটা ভাইরাস আসলো, একটা ব্যাকটেরিয়া আসলো, এখন স্কিন কি ওর মধ্যে বাগবিতণ্ডা করবে? ও যাকে পাবে তাকে আটকে দেবে, এটা হচ্ছে গল্প। ঠিক আছে, স্কিন বলো বা আমাদের ডাব্লিউবিসি বলো বা আমাদের হচ্ছে নানা রকম সেলুলার ব্যারিয়ার বলো, তার সঙ্গে সঙ্গে আমাদের ইন্টারফেরন বলো, সেগুলো কোনো বাগ মানে বিতণ্ডা করে না। তাই সেটার মধ্যে কোনো স্পেসিফিসিটি নেই, ও যাকে পাবে তাকে আটকাবে। তো এটা হচ্ছে নো স্পেসিফিসিটি, মানে এর মধ্যে কোনোরকম কোনো স্পেসিফিক কিছু ব্যাপার নেই। কিন্তু যেটা হচ্ছে অ্যাকোডিমিটি, অ্যাকোডিমিটি কি, সাপোজ কারোর একবার কোনো একটা ব্যাকটেরিয়া তাকে অ্যাটাক করলো, ঠিক আছে, এখন সেই ব্যাকটেরিয়াটার বিরুদ্ধে তার বডির বিরুদ্ধে অ্যান্টিবডি সৃষ্টি হলো। এখন সেই ব্যাকটেরিয়াটা যখন দ্বিতীয়বার আবার বডির মধ্যে প্রবেশ করে, তখন কি প্রথমবার যে প্রবেশ করেছিল তার হচ্ছে একটা মেমোরি বডিতে তৈরি হয়েছিল, যাকে আমরা বলবো হচ্ছে মেমোরি সেল। এখন সেই মেমোরি সেলটা করে কি, পরবর্তীকালে যখন সেই ব্যাকটেরিয়াটা আবার সেকেন্ড টাইম প্রবেশ করে, তখন তার বিরুদ্ধে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে, কারণ সেটা হচ্ছে তার বিরুদ্ধে স্পেসিফিক এবং তার বিরুদ্ধে একটা মেমোরি ছিল। তাই তো, তাই বলতে পারি আমরা যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে মানে আমাদের সেটা হচ্ছে স্পেসিফিসিটি আছে। এবার মোস্ট ইম্পর্টেন্ট বুঝতেই পারছো, সেটা হচ্ছে কি মেমোরি। এখানে কি, এখানে হচ্ছে নো মেমোরি, কোন রকম কোনো হচ্ছে মেমোরির কোনো ব্যাপার নেই এখানে, অবশ্যই সেখানে হচ্ছে মেমোরি থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইনেট ইমিউনিটি এবং আমাদের যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তার মধ্যে কিছু বেসিক পার্থক্য। ক্লিয়ার সবার? ইনেট ইমিউনিটি আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি এর মধ্যে কিছু বেসিক পার্থক্য। ওটা বার্থের থেকে থাকে, ওটা অ্যাকোয়ার্ড করে, ওটা স্পেসিফিসিটি আছে, ওটা স্পেসিফিটি নেই, ওটা মেমোরি থাকে, ওটার মেমোরি নেই। ঠিক আছে, এটা হচ্ছে মেন গল্প। এবার দেখো, এবার পড়বো হচ্ছে আমরা এই যে আমাদের যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, আমাদের যে জন্মগত ইমিউনিটি বা আমাদের যে ইনেট ইমিউনিটি, সেটা হচ্ছে কি বললাম যে জন্ম থেকে যেগুলো উপস্থিত থাকে চারটি বাধা হিসেবে কাজ করে। তো চার রকম ভাবে সেগুলোকে হচ্ছে ভাগ করা যাচ্ছে। ফার্স্ট আসবে হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার। ফিজিক্যাল মানে বুঝতে পারছো, মানে যেগুলো হচ্ছে বডির মধ্যে যেগুলো হচ্ছে প্রেজেন্ট আছে, যেগুলো ফিজিক্যালি হচ্ছে করে কি রোগ জীবাণুকে প্রতিরোধ করে, তাকে আমরা বলবো যে ফিজিক্যাল ব্যারিয়ার। যেমন এক্সাম্পলের মধ্যে কি বলতে পারো, ত্বক বলতে পারো, মিউকাস বলতে পারো, মেমব্রেন বলতে পারো। এই ত্বক, মিউকাস, মেমব্রেন সেগুলো সবগুলো হচ্ছে ফিজিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে। সেকেন্ড আসবে হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। যেমন কি ফিজিওলজিক্যাল ব্যারিয়ার কি, ফিজিক্যাল ব্যারিয়ার থেকে যে সমস্ত পদার্থ খরিত হয়, যে সমস্ত পদার্থ সিক্রেট হয়, তাকে আমরা বলবো হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। যেমন কি বলতে পারো, যেমন অ্যাসিড, তারপর লালা, তারপর হচ্ছে অশ্রু। অ্যাসিড সিক্রেট হয় কোথা থেকে, পাকস্থলী স্টমাকের থেকে সিক্রেট হচ্ছে অ্যাসিড। লালা সৃষ্টি হচ্ছে কোথা থেকে, মুখের লালা তৈরি হচ্ছে, আর চোখের মধ্যে আমাদের অশ্রু তৈরি হচ্ছে। সেগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, মানে ফিজিক্যাল ব্যারিয়ার থেকে যে সমস্ত পদার্থ খরিত হচ্ছে, সিক্রেট হচ্ছে, সেগুলোকে আমরা বলবো ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। দেন সেলুলার বাধা বা সেলুলার ব্যারিয়ার। সেল মানে বুঝতে পারছো, যেখানে আরকম সেলের কথা বলছে, যেমন ফ্যাগোসাইটিক সেল, মানে এখানে মিলে কার কথা বলেছে, এখানে মিলে বলছে ডাব্লিউবিসির কথা বলেছে। তারপরে পলি মরফো নিউক্লিয়ার লিপোসাইট, তাই না? তারপরে বলতে পারি কি করে, পলি ডাব্লিউবিসির কথা বলেছে। তারপরে যে পলি মরফো নিউক্লিয়ার লিপোসাইট, দেন আসবে হচ্ছে ন্যাচারাল কিলার সেল, এখানে মিলে এগুলোর কথা বলেছে। তারপরে হচ্ছে কি সাইটোকাইন বাধা, যাকে আমরা বলতে পারি সাইটোকাইন ব্যারিয়ার। দেখো এটা ইম্পর্টেন্ট কি, এটা হচ্ছে ইন্টারফেরন, এটা একটু ইম্পর্টেন্ট। দেখো সাইটোকাইন ব্যারিয়ার কার ক্ষেত্রে হয় মেইনলি, সেটা হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে হচ্ছে সাইটোকাইন ব্যারিয়ার দেখা যাচ্ছে। তোমাদের মার্কস 2 এর জন্য একটা ইম্পর্টেন্ট শর্ট। সাইটোকাইন ব্যাপারটা কি দেখো, বা ইন্টারফেরন ব্যাপারটা কি, যখন কোন একটা সেলকে, এটা হচ্ছে কোন একটা সেল, তাকে কে অ্যাটাক করেছে, তাকে হচ্ছে ভাইরাস অ্যাটাক করেছে। যখন কোন একটা সেলকে ভাইরাস অ্যাটাক করে, তখন সেই আক্রান্ত সেলটা বা যাকে আমরা বলতে পারি ইনফেক্টেড সেলটা, তখন সেই আক্রান্ত সেল বা তখন সেই ইনফেক্টেড সেল থেকে এক ধরনের কি হয়, এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ বার হয়। তখন সেই আক্রান্ত সেলটার থেকে এক ধরনের প্রোটিন জাতীয় পদার্থ বার হয়, যার মেন কাজ কি, যেই সমস্ত সেলকে এখনো ভাইরাসগুলো অ্যাটাক করেনি, মানে এগুলো হচ্ছে আমাদের বলতে পারো নন ইনফেক্টেড সেল, বলতে পারো এগুলো হচ্ছে আমাদের নন ইনফেক্টেড সেল। মানে যে সমস্ত সেলকে এখনো ভাইরাস অ্যাটাক করেনি, সেই সমস্ত নন ইনফেক্টেড সেলকে ও অ্যাওয়ার্ড করে, ও হচ্ছে মানে ওকে জাগিয়ে তোলে যে দেখো ভাই, আমার তো মানে মরে যাবো আমি, আমার তো মানে অ্যাটাক করে দিয়েছে আমাকে, এখন তোমরা হচ্ছে বাঁচো। তো প্রথমে কি হয়, কোন একটা ভাইরাস সেটা আছে, কোন একটা সেলকে অ্যাটাক করলো, সেই ইনফেক্টেড সেল থেকে প্রোটিন জাতীয় এক ধরনের পদার্থ পাওয়া হয়, যাকে আমরা বলবো হচ্ছে কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে ইন্টারফেরন। ঠিক আছে, এই প্রোটিন জাতীয় পদার্থ বড়, তাকে আমরা বলবো হচ্ছে ইন্টারফেরন। সেটা করে হচ্ছে কি যে সমস্ত সেলকে
এখনো ভাইরাস অ্যাটাক করেনি, সেই সমস্ত সেলকে হচ্ছে অ্যাওয়ার করে এবং সেই সমস্ত সেলকে করে কি ভাইরাসের বিরুদ্ধে সেগুলোকে প্রতিরোধ অবস্থা গড়ে তুলতে সাহায্য করে। এটাকে বলবো হচ্ছে ইন্টারফেরন। যেমন দেখবে তোমরা যখন কোভিডের সময় কি হয়েছিল বলো না, যে ইন্টারফেরন টেকনোলজি চলছে, সাইটোকাইন সম্পর্কে আলোচনা চলছে, তখন ব্যাপারটা এরকমই ছিল। কোভিডের সময় যেমন এটা একটা সাহায্য নেওয়া হয়েছিল, কার ক্ষেত্রে প্রযোজ্য? শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে প্রযোজ্য। কেন একটা জন্মগত ক্ষেত্রে আসবে? কারণ সেটা জন্মের থেকে থাকে এবং সেটা কি বললাম, ভাইরাসের মধ্যে কোনো বাক বিতণ্ডা করে না, যে না তুমি রেবিস ভাইরাস, তুমি কোভিড ভাইরাস, তুমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ওরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে, সব ভাইরাসের ক্ষেত্রে এটা সমানভাবে হচ্ছে অ্যাপ্লিকেবল। এটা গেল হচ্ছে আমাদের জন্মগত প্রতিরোধ ক্ষমতা, যাকে আমরা বলতে পারি ইনেট ইমিউনিটি। কারণ ইনেটের পরে কি আসবে? ইনেটের পরে আসে হচ্ছে এবার আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে আসে। এবার আসবে হচ্ছে আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি। দেখো অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে কি? যে সমস্ত ইমিউনিটি যেটা হচ্ছে জন্মগত নয়, যেটা জন্মের পরে আমরা অ্যাকোয়ার্ড করি কখন? যখন বডির মধ্যে কোনো রোগ জীবাণু প্রবেশ করবে, তখন বডি ওকে চিনবে, জানবে, তারপর তার বিরুদ্ধে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাই তো? দেখো অর্জিত প্রতিরোধ ক্ষমতা, যাকে আমরা বলতে হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি সবচেয়ে বেস্ট এক্সাম্পল কিভাবে বলতে পারো? সাপোজ তোমার মোবাইলে হোয়াটসঅ্যাপ আছে, সেখানে কিবোর্ড আছে। এখন কিবোর্ডটা তোমাকে দেওয়া আছে, এখন তুমি সেই কিবোর্ডটা কিভাবে টাইপ করবে, কিভাবে ভালো বচন করে মেসেজ পাঠাবে, সেটা তোমাকে অ্যাকোয়ার্ড করতে লাগবে। সেরকমই ওরা তোমাকে স্কিলের মাধ্যমে সেটা বডি অ্যাকোয়ার্ড করে, তাই এটাকে আমরা বলবো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তো জীবনে পরে অর্জিত হয় বিশেষ করে হচ্ছে কি অ্যান্টিজেনের প্রতিক্রিয়া। অ্যান্টিজেন কি? দেখো এবার আসবো হচ্ছে অ্যান্টিজেন কি আর অ্যান্টিবডি কি। প্রথমে দেখো ব্যাপারটা হচ্ছে করি অ্যান্টিজেন কি। অ্যান্টিজেন কি? দেখো অ্যান্টিজেন হচ্ছে কোনো একটা বাহ্যিক একটা বস্তু, সেটা বডির ভিতরেও থাকতে পারে, সেটা বডির বাইরেও থাকতে পারে। অ্যান্টিজেন কি? নানা রকম, সেটা প্রোটিন, ফ্যাট, লিপিড, যা কিছু হতে পারে। অ্যান্টিজেনের মেইন কাজ কি? ওটা করে কি বডিতে হচ্ছে অ্যান্টিবডি হচ্ছে সৃষ্টি করবে। অ্যান্টিজেনের কাজ হচ্ছে একটাই, বডিতে হচ্ছে অ্যান্টিবডি সৃষ্টি করা। এটা হচ্ছে অ্যান্টিজেনের কাজ। অ্যান্টিবডি কি হয়? অ্যান্টিবডি নর্মালি হচ্ছে প্রোটিন জাতীয় হয়, বাট আমরা পরবর্তীকালে অ্যান্টিবডির সম্পর্কে আলোচনা করবো। অ্যান্টিজেন হচ্ছে বাহ্যিক সে সমস্ত পদার্থ যার মেইন কাজ হচ্ছে বডিতে অ্যান্টিবডি তৈরি করাকে ত্বরান্বিত করতে সাহায্য করে। এবার দেখো এখন এই যে অর্জিত অন্যাক্রম তন্ত্র বা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, সেটা হচ্ছে মেইনলি দুরকম হতে পারে। কি কি বলছে? একটা বলছে অ্যাক্টিভ ইমিউনিটি, একটা বলছে হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। এখন বোঝার চেষ্টা করবো যে অ্যাক্টিভ ইমিউনিটি ব্যাপারটা কি আর প্যাসিভ ইমিউনিটি ব্যাপারটা কি। তো দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি। সেটা মেইনলি হচ্ছে দু রকম। কি কি? একটা বলবো হচ্ছে আমরা অ্যাক্টিভ ইমিউনিটি, আর একটাকে বলবো হচ্ছে আমরা প্যাসিভ ইমিউনিটি। একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, একটা হচ্ছে প্যাসিভ। দেখো অ্যাক্টিভ ইমিউনিটি মানে কি? অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে বুঝতে পারছো না যে সে খুব অ্যাক্টিভ, মানে নিজের থেকে কাজ করছে। মন দিয়ে মাথায় রাখবে, অ্যাক্টিভ আর প্যাসিভ মানে কি? এ ফর অ্যাক্টিভ, এ ফর অ্যান্টিবডি। এ ফর অ্যাক্টিভ, এ ফর অ্যান্টিবডি। অ্যাক্টিভ ইমিউনিটি কি? যেই সমস্ত ক্ষেত্রে বডি নিজের থেকে অ্যান্টিবডি তৈরি করছে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। কি বললাম? যে সমস্ত ক্ষেত্রে বডি নিজের থেকে অ্যান্টিবডি তৈরি করছে তাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি। প্যাসিভ মানে কি? যে সমস্ত ক্ষেত্রে বডি নিজের থেকে অ্যান্টিবডি তৈরি করছে না, বাইরে থেকে অ্যান্টিবডিকে বডির মধ্যে প্রবেশ করানো হচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। তো যে সমস্ত ক্ষেত্রে বডি অ্যান্টিবডি তৈরি করছে তাকে আমরা বলবো অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ মানে কি? যে সমস্ত ক্ষেত্রে বডি হচ্ছে অ্যান্টিবডি তৈরি করছে না, বাইরে থেকে অ্যান্টিবডিকে আমি বডির মধ্যে প্রবেশ করালাম, তাকে আমরা বলবো হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। এখন দেখো অ্যান্টিবডি তৈরি করবে কখন? কিছুক্ষণ আগে দেখলাম যখন অ্যান্টিজেন থাকবে তখন বডি হচ্ছে অ্যান্টিবডি তৈরি করবে, এটা হচ্ছে মেইন গল্প। এখন মনে প্রশ্ন আসবে যে বডি কিভাবে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। এবার দেখো অ্যাক্টিভ বলো কিংবা প্যাসিভ বলো, দুটো ইমিউনিটিকে আবার তুমি দুটো ভাগে হচ্ছে ভাগ করতে পারো। কি কি? একটা হচ্ছে প্রাকৃতিক, যাকে আমরা বলতে পারি ন্যাচারাল, আর একটা হচ্ছে কৃত্রিম, যাকে আমরা কি বলতে পারি আর্টিফিশিয়াল। ঠিক আছে, এখানেও সেম, এখানেও আসবে হচ্ছে আমাদের ন্যাচারাল আসবে, আর এখানেও সেম আসবে, এখানেও আসবে হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল আসবে। ঠিক আছে, এখানে আসবে, এখানে আসবে হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল আসবে। এবার দেখো ন্যাচারাল কি প্রাকৃতিক, মেইনলি সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সাম্পল কি? কোনো ইনফেকশন বা কোনো রকম কোনো রোগ জীবাণু, কোন একটা নর্মাল রোগ জীবাণু বাইরে থেকে প্রবেশ করলো, বাইরে থেকে রোগ জীবাণু প্রবেশের কারণে কি হলো? বডিতে তার বিরুদ্ধে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করলো, এটাকে একটা প্রাকৃতিক পদ্ধতি ন্যাচারাল। আর্টিফিশিয়াল কি বলতে পারো? সবচেয়ে বেস্ট এক্সাম্পল কি বলতে পারো? ভ্যাকসিন। ভ্যাকসিন সম্পর্কে আমরা পরের দিন আলোচনা করবো। ভ্যাকসিন, ইমিউনাইজেশন,
ভ্যাকসিন কি? ভ্যাকসিনে কিছু ভ্যাকসিনের মেন জিনিসটা কি ধরে কি, যে কোনো একটা রোগ জীবাণুকে, যে রোগটার জন্য তুমি ভ্যাকসিন দিচ্ছ, সেটাকে করা হয় কি, সেটাকে হচ্ছে ইনঅ্যাক্টিভ দশায় বা সেটাকে হচ্ছে মৃত অবস্থায় বডির মধ্যে প্রবেশ করানো হয়। এর ফলে কি হয়, সেটা বডিতে রোগ জীবাণু যেটা প্রবেশ করানো হলো বডিতে, সেটা বডিতে তার রোগ সৃষ্টি করে না, তবে সেটা করে কি বডিতে সেটা অ্যান্টিবডি সৃষ্টি করে, তাই তো? এবার সেই রোগ জীবাণু যদি মানে পরবর্তীকালে যদি সেটা সত্যিকার যদি বডিতে প্রবেশ করে, তাহলে কি হবে, যেহেতু আগের থেকে সেইটা মেমোরি সেল তৈরি করে রেখেছিল, সেই মেমোরি সেল তখন অ্যান্টিবডি তৈরি করবে, তখন সেটা এটাকে মারতে সাহায্য করবে। যেমন হচ্ছে ভ্যাকসিনেশন, এক্ষেত্রে করা হচ্ছে কোন একটা অ্যান্টিজেনকে মানে সেই রোগ জীবাণুটাকে কৃত্রিম ভাবে তোমাকে মৃত অবস্থায় বা সেটাকে বলতে পারো ইনঅ্যাক্টিভ অবস্থায় বডির মধ্যে হচ্ছে প্রবেশ করানো হয়, ইনঅ্যাক্টিভ দশায় বডির মধ্যে প্রবেশ করানো হয়, ঠিক আছে? তখন কি হয়, বডি তার বিরুদ্ধে নিজের থেকে অ্যান্টিবডি তৈরি করে, তাকে আমরা বলবো হচ্ছে আর্টিফিশিয়াল অ্যাক্টিভ ইমিউনিটি, ঠিক আছে? কারণ যেহেতু এক্ষেত্রে বডি নিজের থেকে অ্যান্টিবডি তৈরি করছে, সেটা যদি প্রাকৃতিকভাবে করে রোগ জীবনের ক্ষেত্রে, তখন সেটা ন্যাচারাল। সেটা যদি তুমি যদি বাইরের থেকে কোনো রোগ জীবাণুর মাধ্যমে ভ্যাকসিনেশনের মাধ্যমে করা, তাহলে সেটা হবে হচ্ছে আর্টিফিশিয়াল। সিমিলারলি প্যাসিভ ইমিউনিটি দুরকম হতে পারে, ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটি আর আর্টিফিশিয়াল প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ মানে কি, যেক্ষেত্রে বডি অ্যান্টিবডি তৈরি করবে না, এক্ষেত্রে করা হবে কি, যে বাইরে থেকে রেডিমেড যে অ্যান্টিবডি সেটা বডির মধ্যে প্রবেশ করানো হয়, তাকে আমরা বলবো প্যাসিভ ইমিউনিটি। ন্যাচারাল প্যাসিভের মধ্যে কি বলতে পারো, সবচেয়ে বেস্ট বলতে পারো হচ্ছে কি ব্রেস্ট ফিডিং। আমরা জানি কি, যখন ব্রেস্ট ফিডিং করানো হয়, ব্রেস্ট ফিডিং এর মধ্যে কি থাকে, আইজিএ থাকে, ইমিউনোগ্লোবিন এ থাকে, অ্যান্টিবডি এ থাকে, সেটা হচ্ছে কি মায়ের থেকে বাচ্চাদের প্রবেশ করে। এটা হচ্ছে আমাদের ন্যাচারাল প্যাসিভ ইমিউনিটির মধ্যে আসবে। আর্টিফিশিয়ালের মধ্যে কি আসবে, সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে অ্যান্টি ভেনাম সিরাম, ঠিক আছে? অ্যান্টি ভেনাম সিরাম, হোয়াট ইউ মিন বাই অ্যান্টি ভেনাম সিরাম? দেখো, এভিএস বা অ্যান্টি ভেনাম সিরাম মানে কি, সাপোজ যদি কাউকে সাপে কামড়ায়, সাপে কামড়ালে করা হয় কি, যে সেই সাপটার বিরুদ্ধে যে রেডিমেড অ্যান্টিবডি আছে, সেই রেডিমেড অ্যান্টিবডিকে বডির মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আবার বলতো এরকম যে বলতো টিটেনাস টক্সের সিমিলার এক্সাম্পল আসবে হচ্ছে টিটেনাস টক্সের। টিটেনাসের ক্ষেত্রে করা হয় কি, রেডিমেড অ্যান্টিবডিকে বডির মধ্যে প্রবেশ করানো হয়। তো টিটেনাস টক্সয়েড হচ্ছে কি, সেটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল একটা প্যাসিভ ইমিউনিটির এক্সাম্পল, বডির মধ্যে তুমি কৃত্রিমভাবে প্রবেশ করা হচ্ছে। তো এটা হচ্ছে কিছু এক্সাম্পল। এই ছকটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা, এটা বলবো সবাইকে হচ্ছে মাথায় রাখতে, ঠিক আছে? কি কি আছে না আছে, কি ভাগ আছে না আছে, এগুলো সবাইকে হচ্ছে মাথায় রাখতে বলবো, ঠিক আছে? এটা দেখলাম, এটা দেখিনি, সরি সরি। যেমন দেখো অ্যাক্টিভ ইমিউনিটি বুঝলাম, যে ক্ষেত্রে হচ্ছে বডি অ্যান্টিবডি তৈরি করছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি, আর যে ক্ষেত্রে বডি হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে না, তাকে আমরা বলবো হচ্ছে প্যাসিভ ইমিউনিটি, ঠিক আছে? ভালো কথা। অ্যাক্টিভ ইমিউনিটি প্যাসিভ ইমিউনিটির মধ্যে ভাগ কি আছে, ঠিক আছে, এগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম। এবার আসলে যেটা বললাম কিছুক্ষণ আগে, যে আমাদের যে ইনেট ইমিউনিটি বা আমাদের যে মানে জন্মগত ইমিউনিটি, সেগুলোর মধ্যে কি কি ভাগ আছে। যেমন বললাম ফিজিক্যাল ব্যারিয়ার, ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, সেলুলার ব্যারিয়ার, আর হচ্ছে সাইটোকাইন ব্যারিয়ার। ফার্স্ট হচ্ছে শারীরিক বাধা, যাকে আমরা বলতে পারি ফিজিক্যাল ব্যারিয়ার। ত্বক জীবাণুকে যেমন বাধা দিচ্ছে, মিউকাস ক্ষরণ করে নাক মুখ শ্বাস নিতে জীবাণু ঢুকতে বাধা। ফিজিওলজিক্যাল ব্যারিয়ার বললাম, যে ফিজিক্যাল ব্যারিয়ার থেকে যে সমস্ত পথ সিক্রেট হয়, যে সমস্ত পথ খরিত হয়, তাকে আমরা বলবো হচ্ছে ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, ঠিক আছে? যেমন এক্সাম্পলের মধ্যে কি, স্টমাকের মধ্যে অ্যাসিড আছে, লালার মধ্যে এনজাইম আছে, পশুর মধ্যে এনজাইম আছে। তারপরে আসবে হচ্ছে কি সেলুলার ব্যারিয়ার, নানা রকম সেল, যেমন নিউট্রোফিল, মোনোসাইট, ম্যাক্রোফেজ, এগুলো হচ্ছে। এবার ন্যাচারাল কিলার সেল বলতে পারো, বা পলিমরফো নিউক্লিয়ার লিম্ফোসাইট, পিএমএন বলতে পারো, ঠিক আছে? তারপরে যে সাইটোকাইন ব্যারিয়ার মধ্যে কি ভাইরাস আক্রান্ত, যেটা বললাম সময় ইন্টারফেরন নামক প্রোটিনজাত পদার্থ মিশ্রিত হয়, যা অন্য কোষকে যেগুলোকে এখনো হচ্ছে অ্যাটাক করে, সেগুলোকে হচ্ছে রক্ষা করে। এবার দেখ, এতক্ষণ যে আমরা গল্প করছি ফ্যাগোসাইটিক সেল, ফ্যাগোসাইটিক সেল, তো বডির মধ্যে মেইন ফ্যাগোসাইটিক সেলকে তোমরা সবাই জানো, বডির মধ্যে মেইন ফ্যাগোসাইটিক সেলকে বডির মধ্যে মেইন ফ্যাগোসাইটিক সেল হচ্ছে ডাব্লিউবিসি, বা যাকে আমরা বলতে পারি হোয়াইট ব্লাড কর্পাসেল। এটাকে মেনলি হচ্ছে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা আসবে হচ্ছে কি, একটা আসবে হচ্ছে আমাদের গ্র্যানুলোসাইট, আর একটা আসবে হচ্ছে আমাদের অ্যাগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট কোনগুলো, যে সমস্ত ক্ষেত্রে হচ্ছে গ্র্যানিউল থাকে, তাকে আমরা বলবো হচ্ছে গ্র্যানুলোসাইট। আর যে সমস্ত ক্ষেত্রে গ্র্যানিউল থাকে না, তাকে আমরা বলবো অ্যাগ্র্যানুলোসাইট, ঠিক আছে? দেখো, নিউট্রোফিল, বেসোফিল, ইউসিনোফিল,
সেগুলো সব হচ্ছে গ্র্যানুলোসাইটের এক্সাম্পল। আর অপর দিকে কি আসবে? অপর দিকে আসবে হচ্ছে লিম্ফোসাইট আর মোনোসাইট। সেগুলো হচ্ছে আমাদের এক গ্র্যানুলোসাইটের এক্সাম্পল। মাথায় রাখবে যে কোনটা কত পরিমাণে থেকে কিভাবে মাথায় রাখবে। লিম্ফোসাইটকে এল দিয়ে ভাবো আর মোনোসাইটকে এম দিয়ে ভাবো, তাহলে কি মাথায় রাখবে? নাল মেপ, এন এল এম ই বি। এরা মোটামুটি 60 থেকে 65%। এটা মোটামুটি একটু কম করো, 25 থেকে 30%। আরো কম, 6 থেকে 8%। এরা কত? এরা মোটামুটি 2 থেকে 3%। এটা মোটামুটি 0.5 থেকে হচ্ছে 1%। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখার সবচেয়ে ভালো উপায়। কি বললাম? নাল মেপ, এন দি নিউট্রোফিল সবচেয়ে বেশি, তারপরে লিম্ফোসাইট, তারপরে মোনোসাইট, তারপরে ইওসিনোফিল, তারপরে হচ্ছে বেসোফিল। নিউট্রোফিল আছে হচ্ছে 60 থেকে 65, লিম্ফোসাইট আছে হচ্ছে 25 থেকে 30%, মোনোসাইট 6 থেকে 8%, ইওসিনোফিল 2 থেকে 3%, আর বেসোফিল যেটা আছে সেটা হচ্ছে 0.5 থেকে 1% পাওয়া যাচ্ছে। ক্লিয়ার সবার? এগুলো হচ্ছে কিছু মনে রাখার ট্রিক। একটা হচ্ছে গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে আমাদের এক গ্র্যানুলোসাইট। ওকে, এবার যেটা বললাম যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, তো বললাম কিছুক্ষণ আগে যে সমস্ত ইমিউনিটি সেগুলো হচ্ছে কি, আরেকবার বলুন না কোন জায়গাটা, আরেকবার বলুন। নাল মেপ, কোনটা বেশি পরিমাণ আছে? এন দি নিউট্রোফিল, মানে নিউট্রোফিল সবচেয়ে বেশি, তারপরে লিম্ফোসাইট, তারপরে মোনোসাইট, তারপরে ইওসিনোফিল, তারপরে হচ্ছে বেসোফিল। এটা হচ্ছে নিউট্রোফিল সবচেয়ে বডিতে বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে আর বেসোফিল সবচেয়ে বডিতে কম পরিমাণে পাওয়া যাচ্ছে। যেটা কিছুক্ষণ আগেই বললাম যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা আছে সেটাকে হচ্ছে তুমি কভাগে ভাগ করতে পারো। দেখলি তো যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি যেটা আছে সেটাকে আমরা বললাম যে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি মানে কি? যে সমস্ত ক্ষেত্রে মানে বডিতে নিজের থেকে অ্যান্টিবডি তৈরি হয়, নিজের দেহে অ্যান্টিবডি তৈরি হচ্ছে, যেমন টিকা গ্রহণ, রোগ আক্রান্ত হয় এগুলো। আর প্যাসিভ ক্ষেত্রে যে ক্ষেত্রে বডি হচ্ছে রেডিমেড অ্যান্টিবডিকে বডিতে প্রবেশ করা হয়, অন্যের দেহে তৈরি অ্যান্টিবডি শরীরে প্রবেশ করা হলো, মাতৃ দুগ্ধের মাধ্যমে শিশুদের দেহে অ্যান্টিবডি তৈরি করলো, সাপের কামড়ে তুমি অ্যান্টিসেরাম মারলে, কি প্রবেশ করা এখানে? এখানে তোমাদের অ্যান্টিবডি এই বডিতে হচ্ছে প্রবেশ করানো হয়। ঠিক আছে, এবার দেখো, এবার পড়বো হচ্ছে আমরা ইমিউন রেসপন্স সম্পর্কে হচ্ছে আলোচনা করবো। ঠিক আছে, এবার একটু আমরা ইমিউন রেসপন্স সম্পর্কে আলোচনা করব। এবার একটু আমরা ইমিউন রেসপন্স সম্পর্কে আলোচনা করব, ইমিউন প্রতিক্রিয়ার প্রকার। এবার দেখো, এটা মেনলি কি বোঝার চেষ্টা করি, যখন কোন একটা অ্যান্টিজেন বডিতে প্রবেশ করে তখন বডির যে ইমিউনিটি, বডির যে অন্নাক্রমতন্ত্র, সেটা কিভাবে হচ্ছে তার বিরুদ্ধে হচ্ছে অ্যাক্ট করে, তাই না? এটা হচ্ছে গল্প। একটা জিনিস মন দিয়ে চেষ্টা করি, সাপোজ তুমি তোমার ক্লাসে পড়ো, তুমি তোমার স্কুলে পড়ো, পড়ার কোনো ব্যাচে পড়ো, তাই না? আমি একজন ছেলের পার্সপেক্টিভে গল্পটা বলছি। সাপোজ তোমার একজনকে পছন্দ হয়, ভালো কথা। এখন কি মাথায় রাখবে, তোমরা একটু ফ্ল্যাশব্যাক ভাবো যে তোমার ক্লাস 10-এ ক্লাস 11 যাকে পছন্দ হতো, তার সঙ্গে প্রথম কথাটা বলতে তোমার কি না মানে চাপটা লেগেছিল। তো বডির ক্ষেত্রে সেরকমই, যখন প্রথমবার কোনো একটা অ্যান্টিজেন বডির মধ্যে প্রবেশ করে তখন করে কি, বডিতে যে অ্যান্টিবডি যে তৈরি হয় সেটা হচ্ছে কি খুব ধীরে ধীরে তৈরি হচ্ছে, সেটা তৈরি করতে অনেক সময় লাগে, সেটা হচ্ছে একটা কঠিন প্রক্রিয়া। কিন্তু ওই একবার যেই কথা বললে তখন কি একদম রিল্যাক্স হয়ে গেল, যদি সে পজিটিভ সাইন দেখায়। আর নেগেটিভ হলে তো কিছু করার নেই, তাই না? কিছু করার নেই। সে এখন যদি সে পজিটিভ সাইন দেখায় তাহলে কি হবে, তুমি কি হবে, পরের বার যখন সেকেন্ড টাইম থেকে কথা বলে তখন আর অতটা চাপ নেই, তখন খুব ক্যাজুয়ালি তার সঙ্গে কথা বলে। তো বডির ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম যে ইমিউন প্রতিক্রিয়া বডিকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কি একটাকে বলতে পারি হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স, আরেকটা কি বলতে পারি, আরেকটা বলতে পারি সেকেন্ডারি ইমিউন রেসপন্স। ঠিক আছে, প্রাইমারি ইমিউন রেসপন্স আর একটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। প্রাইমারি ইমিউন রেসপন্স মানে কি, যখন কোন একটা অ্যান্টিজেন বা কোন একটা রোগ জীবন, আমি অ্যান্টিজেন সম্পর্কে বলছি, যখন কোন একটা অ্যান্টিজেন ফার্স্ট টাইম প্রথমবার বডিতে প্রবেশ করে তখন তাকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স। পরবর্তীকালে যখন সেই অ্যান্টিজেনটা এর পরে
নেক্সট টাইম যখন প্রবেশ করলো তখন থেকে আমরা বলবো সেকেন্ডারি ইমিউন রেসপন্স। প্রাইমারি ইমিউন রেসপন্সে কি হয়, বডি অ্যান্টিবডি তৈরি করে, যেহেতু সেটা বডির ক্ষেত্রে প্রথম, তাই না, বডির ক্ষেত্রে একটু চাপের ব্যাপার, তাই সেটাতে থেকে অ্যান্টিবডি তৈরি করতে অনেকটা সময় লাগে, অনেকটা টাইম লাগে। তো এটা হচ্ছে কি, এক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবডি যে প্রোডাকশন যেটা আছে না, অ্যান্টিবডি প্রোডাকশন কি, এটা হচ্ছে একটা স্লো প্রসেস, ধীরে ধীরে হয়। এখন দেখো, প্রথমবার বডিতে কোনো একটা অ্যান্টিজেন প্রবেশ করলো, বডি করলে কি, প্রথমবার প্রবেশ করার ফলে কি হলো, বডি তার বিরুদ্ধে হচ্ছে একটা মেমোরি তৈরি করলো, একটা মেমোরি সেল তৈরি করলো, ঠিক আছে। তো তখন সেকেন্ড টাইম যখন সেই সেম অ্যান্টিজেনটা বডির মধ্যে প্রবেশ করে, তখন কি হয়, তখন বডি করে কি, খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি সেটা বডি তখন অ্যান্টিবডিটা তৈরি করে। তো প্রাইমারি ইমিউন রেসপন্সে কি হয়, প্রথমটা হচ্ছে একটা স্লো প্রসেস, পরেরটা হচ্ছে একটা ফাস্ট প্রসেস। এখন দেখো, আমরা বলছি অ্যান্টিবডি তৈরি করছে, অ্যান্টিবডি তৈরি করছে, প্রশ্ন হচ্ছে অ্যান্টিবডি কে তৈরি করছে। প্রথম ক্ষেত্রে কি দেখে, প্রথম ক্ষেত্রে বডির মধ্যে এক ধরনের সেল পাওয়া যাচ্ছে, যাকে আমরা কি বলবো, যাকে আমরা বলবো হচ্ছে প্লাজমা সেল। তো এটা করে কি, দেখো প্রথম ক্ষেত্রে প্লাজমা সেল যে আছে, এই প্লাজমা সেল হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি করে, ঠিক আছে। প্রথম ক্ষেত্রে প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করলো, কিন্তু পরের বার ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করলো এবং তার বিরুদ্ধে কি একটা মেমোরি সেল তৈরি হয়ে গেছে, এখন সেকেন্ড টাইম যখন সেই সেম অ্যান্টিজেনটা বডির মধ্যে প্রবেশ করবে, তখন কি মেমোরি সেল যে আছে, সেই মেমোরি সেলটা সেখানে অ্যান্টিবডি তৈরি করবে। তো এখান থেকে এখানে তৈরি করবে হচ্ছে আমাদের মেমোরি সেল। বোঝা গেল সবার, ক্লিয়ার? তো ফার্স্ট টাইম হলো, সেকেন্ড নেক্সট টাইম হলো, ওটা একটা স্লো প্রসেস, ওটা একটা ফার্স্ট প্রসেস, এটা হচ্ছে প্লাজমা সেল, এটা হচ্ছে মেমোরি সেল। আরেকটা ইম্পর্টেন্ট পার্থক্য কি, যে কোনটার ইন্টেন্সিটি বেশি, বুঝতেই পারছো যে প্রথমবার যখন কোন একটা অ্যান্টিজেন প্রবেশ করে, তাই না, পরের পৃষ্ঠে আসি, প্রথমবার যখন কোন একটা অ্যান্টিজেন প্রবেশ করে, এটা আমরা পার্থক্য করছি প্রাইমারি ইমিউন রেসপন্স আর হচ্ছে আমাদের সেকেন্ডারি ইমিউন রেসপন্সের মধ্যে। আগের ক্ষেত্রে পার্থক্যগুলো দেখেছি, এগুলো হচ্ছে আগের পার্থক্য, আমরা এর পরের থেকে আলোচনা করছি। এখন দেখো, প্রথমবার যখন প্রবেশ করবে অবশ্যই বডি অতটা ইন্টেন্সিটি না, তো এখানে হচ্ছে এটা হচ্ছে ইন্টেন্সিটি হচ্ছে, এটা কি কম থাকে, ইন্টেন্সিটি হচ্ছে বেশি থাকে, ঠিক আছে। এবার দেখো, কোন অ্যান্টিবডি তৈরি হয়, মাথায় রাখবে প্রাইমারি ইমিউন রেসপন্সে আইজিএম অ্যান্টিবডি তৈরি হয়, আর সেকেন্ডারি যে ইমিউন রেসপন্স আছে সেখানে কোন অ্যান্টিবডি তৈরি হচ্ছে, সেখানে মাথায় রাখবে আইজিজি হচ্ছে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এক্ষেত্রে কে তৈরি করে, এক্ষেত্রে তৈরি করে বুঝলে কিছুক্ষণ আগে, প্লাজমা সেল এক্ষেত্রে তৈরি করে, এক্ষেত্রে তৈরি করে যে প্লাজমা সেল, আর এক্ষেত্রে তৈরি করবে, এক্ষেত্রে তৈরি করবে হচ্ছে আমাদের যে মেমোরি সেল যে আছে, এক্ষেত্রে মেমোরি সেল হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি করবে। ক্লিয়ার সবার? প্লাজমা সেল, মেমোরি সেল, এক্ষেত্রে হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে। ওকে, প্লাজমা সেল তৈরি করে, এক্ষেত্রে হচ্ছে আমাদের মেমোরি সেল তৈরি করে। ক্লিয়ার সবার? এক্ষেত্রে কি, এক্ষেত্রে হচ্ছে স্লো প্রসেস হচ্ছে এক্ষেত্রে, আর এক্ষেত্রে কি মানে খুব ফাস্ট হচ্ছে এবং সেটা ইন্টেন্সিটি অনেকটা বেশি হয়। তার জন্য একে আমরা কি বলতে, একে আমরা বলতে পারি হচ্ছে, দেখবে বলতে লেখা আছে অ্যানামনেস্টিক রেসপন্স শো করে। অ্যানামনেস্টিক রেসপন্স মানে কি, যখন সে অ্যান্টিবডিটা প্রবেশ করে তখন করে কি, তার বিরুদ্ধে বডি খুব ফাস্ট প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করে। কি অ্যান্টিবডি তৈরি করে? আইজিজি অ্যান্টিবডি তৈরি করে। এটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স এবং সেকেন্ডারি ইমিউন রেসপন্সের মধ্যে কিছু বেসিক বেসিক পার্থক্য। এবার দেখো, প্রাইমারি রেসপন্স, ঠিক আছে, প্রথমবার যখন অ্যান্টিজেন দেহের মধ্যে প্রবেশ করলো, ধীরে ধীরে অ্যান্টিবডি তৈরি হয়। কোন অ্যান্টিবডি তৈরি হচ্ছে? এখানে আইজিএম অ্যান্টিবডি তৈরি হচ্ছে, ঠিক আছে। কে তৈরি করছে? প্লাজমা সেল হচ্ছে তৈরি করছে, পিসি। সেকেন্ডারি রেসপন্স মানে কি, যাকে আমরা বলতে পারি অ্যানামনেস্টিক রেসপন্স, মানে অ্যানামনেস্টিক মানে কি, প্রচুর পরিমাণে অনেক ফাস্ট অনেক হাই, একে আমরা বলতে পারি অ্যানামনেস্টিক রেসপন্স, মানে খুব তাড়াতাড়ি খুব ফাস্টলি সেই অ্যান্টিবডি গুলো তৈরি করছে। একই অ্যান্টিজেন যখন পুনরায় প্রবেশ করলে দ্রুত এবং অধিক অ্যান্টিবডি তৈরি হয়, এটি হচ্ছে টিয়াগনের মূল ভিত্তি, ঠিক আছে। এক্ষেত্রে কি তৈরি হয়? এক্ষেত্রে নর্মালি হচ্ছে আইজিজি তৈরি হয়। কে তৈরি করে? কিছুক্ষণ আগে দেখলাম যে মেমোরি সেল যেটা আছে, মেমোরি সেল হচ্ছে সেটা হচ্ছে তৈরি করে। এবার দেখ, এতক্ষণ হচ্ছে এটা হচ্ছে গল্প, ক্লিয়ার সবার? এটা হচ্ছে প্রাইমারি ইমিউন রেসপন্স এবং হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্সের হচ্ছে গল্প। এবার আমরা আলোচনা করবো কি নিয়ে? এবার আমরা আলোচনা করবো হচ্ছে বডির মধ্যে যে ইমিউন সিস্টেম আছে, সেই বডির মধ্যে যে ইমিউন সিস্টেম, সেক্ষেত্রে মেনলি হচ্ছে কোন কোন অর্গান মেনলি হচ্ছে সাহায্য করে। বডির মধ্যে যে ইমিউন সিস্টেম আছে সেখানে মেনলি কোন কোন অর্গান হচ্ছে সাহায্য করে, ঠিক আছে, এগুলো হচ্ছে আলোচনা করবো। ওকে, এতটা সবাই ক্লিয়ার? বোঝা গেছে বডির মধ্যে যে ইমিউন সিস্টেম আছে সেখানে মেনলি কোন কোন অর্গান হচ্ছে সাহায্য করে? এতটা সবার ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার সবার? দেখো,
বডির মধ্যে ইমিউন রেসপন্স পাওয়ার জন্য মেনলি দু রকম সেল আছে। কি কি সেল? একটা হচ্ছে বি লিম্ফোসাইট সেল, আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট সেল। দু রকম সেল আছে, একটা বি লিম্ফোসাইট সেল, একটা টি লিম্ফোসাইট সেল। বি লিম্ফোসাইট সেল করবে কি? আচ্ছা ক্লিয়ার। বি লিম্ফোসাইট সেল করবে কি, সেটা হচ্ছে আমাদের অ্যান্টিবডি তৈরি করবে, ঠিক আছে। টি লিম্ফোসাইট সেলের কাজ কি? সেটা নিজের থেকে অ্যান্টিবডি তৈরি করে না। টি সেলের কাজ কি? যে বি লিম্ফোসাইট সেলকে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করবে। বোঝা গেল? আবার পরের ব্যাচের মধ্যে চলে আসি। মানে তোমার একজন বন্ধু থাকে না, যে নিজে তোমার আর তোমার শের মধ্যে সেটিং করতে সাহায্য করে, তো টি লিম্ফোসাইট সেলটা অনেকটা হচ্ছে সেরকম। ও নিজে সেটিং করছে না, বন্ধুকে সেটিং করতে সাহায্য করছে না, বন্ধুর খুশিতে আমি খুশি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো টি লিম্ফোসাইট সেল করে কি? ওটা হেল্প করে বি লিম্ফোসাইট সেলকে অ্যান্টিবডি তৈরি করার জন্য। বি লিম্ফোসাইট সেল ওর থেকে তৈরি হয় হচ্ছে প্লাজমা সেল। বি লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল তৈরি হলো, যেটা বললাম যে বি লিম্ফোসাইট সেল ওর থেকে তৈরি হয় হচ্ছে আমাদের প্লাজমা সেল। সেই প্লাজমা সেল থেকে কি হয় পরবর্তীকালে, সেখান থেকে হচ্ছে আমাদের অ্যান্টিবডি হচ্ছে ফর্মেশন হয়, ঠিক আছে। এবার দেখো, তো এই যে দু রকম সেল, সেটার মধ্যে দু রকম গল্প আছে। কি কি? দু ধরনের লিম্ফয়েড অর্গান আছে বডিতে, সেগুলো হচ্ছে তৈরি করতে সাহায্য করে। একটাকে বলবো কি? একটাকে বলবো হচ্ছে আমরা প্রাইমারি লিম্ফয়েড অর্গান। একটাকে বলবো হচ্ছে আমরা প্রাইমারি লিম্ফয়েড অর্গান। আরেকটা কি বলতে পারি? প্রাইমারি হলো একটা, কি হবে? সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, ঠিক আছে। প্রাথমিক লিম্ফয়েড অঙ্গ, আরটা হচ্ছে আমাদের গৌণ লিম্ফয়েড অঙ্গ। প্রাইমারি লিম্ফয়েড অর্গান, আরেকটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গান মানে কি? যেই সমস্ত অর্গান যেখানে কি হয় বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট এই দুটো সেল সেখানে তৈরি হচ্ছে, সেখানে সেটা হচ্ছে ম্যাচিওর হচ্ছে, বড় হচ্ছে, এবং রোগ প্রতিরোধের জন্য সেটা হচ্ছে ক্যাপেবল হচ্ছে, সেই সমস্ত সেলগুলোকে আমরা, সেই সমস্ত অর্গানগুলোকে আমরা বলবো হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান। কি বললাম? যেখানে কি হয়, এই যে বি লিম্ফোসাইট সেল আছে এবং টি লিম্ফোসাইট সেল আছে, সেগুলো সেখানে হচ্ছে তৈরি হচ্ছে। বি লিম্ফোসাইট তৈরি হচ্ছে কোথায়? ওটা তৈরি হচ্ছে আমাদের বোন ম্যারোতে তৈরি হচ্ছে, ঠিক আছে। বোন ম্যারোতে সেটা হচ্ছে তৈরি হচ্ছে। আর টি লিম্ফোসাইট তৈরি হয় কোথায়? ওরা তৈরি হয় হচ্ছে আমাদের থাইমাসে তৈরি হয়। আর বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট বোন ম্যারো এবং থাইমাসে তৈরি হওয়ার পর সেটা যেখানে গিয়ে অ্যাক্ট করবে, সেটা যেখানে গিয়ে হচ্ছে অ্যাক্ট করবে, মানে যেখানে গিয়ে হচ্ছে ও অ্যাক্ট করছে, তাকে আমরা বলবো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। বি লিম্ফোসাইট তৈরি হয় কোথায়? বোন ম্যারোতে। টি লিম্ফোসাইট তৈরি হয় কোথায়? থাইমাস। দেখো বি দিয়ে বি আছে বোন ম্যারো, টি 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 কমন আছে, তাই সেটা হচ্ছে থাইমাস। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান এক্সাম্পল কি কি আসতে পারে? যেমন আমাদের টনসিল আসতে পারে, ঠিক আছে, আমাদের টনসিল আসতে পারে। তারপরে হচ্ছে আমাদের প্যাচ আসতে পারে, ঠিক আছে। তার সঙ্গে সে বডির মধ্যে নানা রকম জায়গায় লিম্ফ নোড থাকে, সেই সবগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যে সেগুলো হচ্ছে আসবে, ঠিক আছে। ক্লিয়ার সবার এতটা? একদম বেসিক ধারণা, প্রাইমারি সেকেন্ডারি, ঠিক আছে। তো লিম্ফয়েড অর্গান কি? ইমিউন সিস্টেমের অঙ্গগুলোকে বলবো হচ্ছে আমরা লিম্ফয়েড অর্গান। এগুলোতে কি হয়? লিম্ফোসাইট উৎপন্ন হয় এবং পরিপক্ক হয়। লিম্ফোসাইট গড়গম, বি লিম্ফোসাইট এবং হচ্ছে টি লিম্ফোসাইট। দেখবে লেখা আছে যে বি লিম্ফোসাইট হচ্ছে বোন ম্যারোতে তৈরি হচ্ছে, আর টি লিম্ফোসাইট কোথায় তৈরি হচ্ছে? থাইমাসে তৈরি হচ্ছে, ঠিক আছে। এবং সেগুলো হচ্ছে মানে যেখানে তৈরি হলো সেগুলো হচ্ছে বি লিম্ফোস, আমাদের প্রাইমারি লিম্ফয়েড অর্গান, এবং তৈরি হওয়ার পর সেটা যেখানে গিয়ে কাজ করছে তাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, ঠিক আছে। ক্লিয়ার সবার? তাই দেখবে বইতে লেখা আছে যে টি লিম্ফোসাইট করে কি, সেটা হচ্ছে আমাদের থাইমাস সে তৈরি হয়। দেখবে কি হয় যে ছোটবেলার থেকে কি হয়, থাইমাসটা হচ্ছে আমাদের কি হয়, আমাদের ছোট থাকে, সরি ছোটবেলা থেকে কি হয়, থাইমাসটা হচ্ছে বড় থাকে। বয়ঃসন্ধিকাল যখন আসে না, বয়ঃসন্ধিকালে কি হয়, থাইমাসটা সবচেয়ে বড় হয়, সেটা ম্যাক্সিমাম মানে আকারে পৌঁছায়। তারপরে যত এজ বাড়ে তত কি হয়, থাইমাসটা ছোট হতে থাকে, এবং বয়স্ক লোকদের ক্ষেত্রে কি হয়, থাইমাস যেটা আছে সেটা হচ্ছে পুরোপুরি সেটা হচ্ছে ধ্বংস হয়ে যায়, পুরোপুরি সেটা হচ্ছে ডিজেনারেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যেহেতু সেটা পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে, পুরোপুরি হচ্ছে ডিজেনারেট হয়ে যাচ্ছে থাইমাসটা, তাই বলেছে কি যে বয়স্ক লোকদের ক্ষেত্রে কি ওর জন্য হচ্ছে ইমিউনিটি হচ্ছে কম থাকে, ঠিক আছে। আবার আবার দেখবো কি
বি লিম্ফোসাইট কি, বি লিম্ফোসাইট থেকে পরবর্তীকালে কি তৈরি হয়, পরবর্তীকালে তৈরি হচ্ছে প্লাজমা সেল তৈরি হয়, প্লাজমা সেল থেকে পরবর্তীকালে অ্যান্টিবডি তৈরি হয়। আর টি লিম্ফোসাইট কি বললাম, সেটা হচ্ছে নিজে অ্যান্টিবডি তৈরি করে না, বি লিম্ফোসাইটকে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে। বি লিম্ফোসাইটটা যে ইমিউনিটি দেয় তাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হচ্ছে হিউমোরাল ইমিউনিটি, ঠিক আছে। বি লিম্ফোসাইট যে ইমিউনিটি দিচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। আর টি লিম্ফোসাইট যে ইমিউনিটি প্রোভাইড করছে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি, ঠিক আছে। তো কোনটা কোন ইমিউনিটি প্রদান করে, বি লিম্ফোসাইট যে ইমিউনিটি প্রদান করে তাকে আমরা বলবো হচ্ছে হিউমোরাল ইমিউনিটি। হিউমোরাল মানে কি, হিউমোরাল মানে হচ্ছে দেহ তরল, যেহেতু সেটা দেহ তরলের মধ্যে আছে। আর সেল মিডিয়েটেড ইমিউনিটি মানে কি, যেহেতু যেটা সেলের সেলে কাজ করছে তাকে আমরা বলবো হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটি। এখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কি আসবে, যখন কারো কোনো অর্গান ট্রান্সপ্লান্ট করা হয়, যখন কারো কোনো অর্গান ট্রান্সপ্লান্ট করা হয় মানে কি, সাপোজ একজন থেকে আরেকজনের মধ্যে অর্গান ডোনেশন করা হচ্ছে, তখন অর্গান ট্রান্সপ্লান্ট করার সময় যে অর্গানটা নিচ্ছে তার ইমিউনিটি করে কি, সে অর্গানটাকে হচ্ছে বাধা দিচ্ছে। তো কোশ্চেন আসবে এটা হচ্ছে অর্গান ট্রান্সপ্লান্ট করার সময় কোন ইমিউনিটি হচ্ছে অর্গানটাকে রিজেকশন করে, অ্যান্সার কি হবে সেল মেডিকেটেড ইমিউনিটি। মানে কি রাখবে, এই যে আমাদের টি লিম্ফোসাইট যে সেল আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যখন অর্গান ট্রান্সপ্লান্ট করা হচ্ছে, যখন অর্গান একজন থেকে একজনের মধ্যে দেওয়া হচ্ছে, তখন কি হয়, এই যে আমাদের যে টি লিম্ফোসাইট সেল যেটা আছে সেটা করে কি, এই যে আমাদের টি লিম্ফোসাইট সেল যেটা আছে সেটা করে কি, এই সেল মিডিয়েটেড ইমিউনিটি হচ্ছে প্রোভাইড করে, এবং অর্গান ট্রান্সপ্লান্টের সময় সেটা হচ্ছে এই টি লিম্ফোসাইট সেল সেটা হচ্ছে বাধা দেয়। ক্লিয়ার সবার, এতটা সবার ক্লিয়ার, টি লিম্ফোসাইট সেল অর্গান ট্রান্সপ্লান্টের সময় হচ্ছে বাধা দিচ্ছে। ক্লিয়ার সবার, এতটা। এবার দেখো যেটা বললাম, প্রাইমারি লিম্ফয়েড অর্গান আর হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, যেখানে লিম্ফোসাইট তৈরি হয়, বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট এবং পরিপক্ক হয়, বোন ম্যারো আর থাইমাস হচ্ছে টি লিম্ফোসাইটের পরিপক্কতা। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান, এক্ষেত্রে হচ্ছে অ্যান্টিজেনের সঙ্গে লিম্ফোসাইটের সাক্ষাৎ ঘটে, মানে যেক্ষেত্রে মানে যেখানে হচ্ছে তৈরি হলো পরিপক্ক হলো সেটা হচ্ছে আমাদের প্রাইমারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গানে বি লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট তৈরি হওয়ার পর, ম্যাচিউর হওয়ার পর সেটা যেখানে গিয়ে হচ্ছে কাজ করবে, অ্যান্টিজেন অ্যান্টিবডি ইন্টারাকশন করবে, তাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তো স্প্লিন বলো, লিম্ফ নোড বলো, টনসিল বলো, পেয়ার্স প্যাচ বলো, অ্যাপেন্ডিক্স বলো, সেগুলো হচ্ছে প্রত্যেকটা, আচ্ছা সেগুলো হচ্ছে প্রত্যেকটা আমাদের সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের এক্সাম্পল, ঠিক আছে। ওটা অ্যাপেন্ডিক্স হবে, এখানে আবার এক্সেল চলে এসছে, অ্যাপেন্ডিক্স। এগুলো হচ্ছে প্রত্যেকটা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের এক্সাম্পল। ক্লিয়ার সবার, আশা করি। বললাম যে লিম্ফোসাইট কি আছে এবং তাদের কাজ কি আছে, এটা বললাম যে বি লিম্ফোসাইট বা যাকে আমরা বি সেল বলতে পারি, টি লিম্ফোসাইট যাকে আমরা টি সেল বলতে পারি। ক্লিয়ার সবার, দেখো বি লিম্ফোসাইট মানে কি, দেখো বি লিম্ফোসাইট, বি দিয়ে বোন ম্যারো, মানে যেগুলো হচ্ছে বোন ম্যারোতে তৈরি হয় এবং পরিপক্ক হয়, অ্যান্টিবডি তৈরি করে এবং হিউমারাল ইমিউনিটি হচ্ছে প্রদান করে, তাই তো। হিউমারাল মানে কি দেহ তরল, যেহেতু অ্যান্টিবডি গুলো সব দেহ তরলের মধ্যে থাকে, রক্তের মধ্যে থাকে, প্লাজমার মধ্যে থাকে, তার জন্য সেটাকে আমরা বলবো হিউমারাল ইমিউনিটি। আর টি লিম্ফোসাইট মানে কি, যেটা হচ্ছে থাইমাসে পরিপক্ক হয়। দেখো টি লিম্ফোসাইট দুরকম হতে পারে, একটা হতে পারে কি, একটা হচ্ছে হেল্পার টি সেল হতে পারে, আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল হতে পারে। একটা হচ্ছে টিএইচ বা হেল্পার টি সেল, একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল। তো হেল্পার সেল কি, যেটা হচ্ছে দেখো হেল্পার মানে নামের মধ্যে উত্তর হচ্ছে হেল্প করে, সাহায্য করে, মানে কি যেটা হচ্ছে বি সেলকে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে, তাকে আমরা বলবো হচ্ছে হেল্পার টি সেল। আর একটা সাইটোটক্সিক টি সেল, মানে যেটা হচ্ছে কি সংক্রমিত কোষ ধ্বংস করে এবং সেটা হচ্ছে করে কি সেল মিডিয়েটেড ইমিউনিটি হচ্ছে প্রদান করে। সেল মিডিয়েটেড ইমিউনিটি কি হয়, যখন হচ্ছে অর্গান ট্রান্সপ্লান্ট করা হচ্ছে, ওই অর্গান ট্রান্সপ্লান্ট করার সময় কি হয়, সেটা করে কি, সেটা হচ্ছে আমাদের গ্রাফট রিজেকশন করে, তাই না। অর্গান ট্রান্সপ্লান্ট করার সময় কি হয়, গ্রাফট রিজেকশনের জন্য হচ্ছে সেটা হচ্ছে দায়ী। ক্লিয়ার সবাই এতটা, যখন অর্গান ট্রান্সপ্লান্ট করা হচ্ছে তখন এই যে আমাদের সাইটোটক্সিক টি সেল যেটা সেল মিডিয়েটেড ইমিউনিটি প্রদান করছে, তার জন্য কি হয়, অর্গান ট্রান্সপ্লান্ট করার সময় গ্রাফট রিজেকশন করার জন্য সেটা হচ্ছে দায়ী থাকে। ক্লিয়ার সবার এতটা। এবার আসলাম কি, এবার হচ্ছে আমরা অ্যান্টিবডি। এতক্ষণ গল্প করছি হচ্ছে আমরা এই রোগ জীবাণু, ওই রোগ জীবাণু, এবার আসবে হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি কি, অ্যান্টিবডি হচ্ছে কিছু প্রোটিন জাতীয় পদার্থ, অ্যান্টিবডি হচ্ছে কিছু প্রোটিন জাতীয় পদার্থ, তাই তো, যার মেইন কাজ কি, যার মেইন কাজ হচ্ছে রোগ জীবাণুকে, অর্থাৎ যাকে আমরা বলতে পারি অ্যান্টিজেন, তাকে ধ্বংস করতে, তাকে হচ্ছে মারতে সাহায্য করা, এটা হচ্ছে আমাদের অ্যান্টিবডির হচ্ছে মেইন কাজ, ঠিক আছে। তো অ্যান্টিবডি হচ্ছে
কিছু পদার্থ, প্রোটিনজাত পদার্থ, যেগুলো কি যখন বডিতে কোনো অ্যান্টিজেন প্রবেশ করে তখন অ্যান্টিজেনের বিরুদ্ধে সেগুলো হচ্ছে অ্যান্টিবডি বডিতে হচ্ছে তৈরি হয়। ঠিক আছে, তখন অ্যান্টিজেনের বিরুদ্ধে বডিতে হচ্ছে অ্যান্টিবডি তৈরি হয়। এবার তোমাদের কোশ্চেন আসবে হচ্ছে কি অ্যান্টিবডি ফর্মুলা কি। দেখবে অ্যান্টিবডির মধ্যে সব মিলে হচ্ছে 4টা চেন থাকে, দুটো থাকে হচ্ছে হেভি চেন আর দুটো থাকে হচ্ছে লাইট চেন। তাই অ্যান্টিবডিকে বলবো হচ্ছে আমরা H2L2। দুটো হেভি চেন থাকে, দুটো হচ্ছে লাইট চেন থাকে, তাই অ্যান্টিবডিকে আমরা H2L2 বলবো। আর কি বলতে পারি, অ্যান্টিবডির প্রকারভেদ দেখো মাথায় রাখবে হচ্ছে কি গ্যামডি, GAMDE। ঠিক আছে, গ্যামডি মানে কি IgG, IgA, IgM, IgD, আরটা হচ্ছে IgE। মানে কোন অ্যান্টিবডি বডিতে কতটা পরিমাণে আছে। ঠিক আছে, কোন অ্যান্টিবডি বডিতে কতটা পরিমাণে আছে। বডির মধ্যে IgG সবচেয়ে বেশি পরিমাণে আছে, IgA তারপর IgM, সবচেয়ে কম আছে হচ্ছে IgE। কি কি মাথায় রাখবে, মাথায় রাখবে IgM যেটা আছে সেটা হচ্ছে আকারে সবচেয়ে বড়, সেটা কি, সেটা হচ্ছে পেন্টামার, মানে 5টা সেটার ব্যাপার আছে। মানে কি নর্মাল অ্যান্টিবডি দেখতে হচ্ছে এরকম হয়, এরকম থাকবে, এরকম থাকবে, এরকম। এই দুটো হচ্ছে লাইট চেন আর এই দুটো হচ্ছে হেভি চেন। এটা হচ্ছে একটা, এখানে কি হয়, এখানে তোমার হচ্ছে 5টা থাকে, 1 2 3 4 5, এখানে হচ্ছে 5টা থাকে, তাই সেটা হচ্ছে পেন্টামার তৈরি করে। মাথায় রাখবা IgM হচ্ছে কি বডির মধ্যে সবচেয়ে বড় হচ্ছে অ্যান্টিবডি। ঠিক আছে, সবচেয়ে বড় শেপের অ্যান্টিবডি। সবচেয়ে বেশি থাকে হচ্ছে IgG, আর বডির মধ্যে সবচেয়ে কম পাওয়া যায় হচ্ছে IgE, সবচেয়ে বডিতে কম পরিমাণে পাওয়া যায়। অ্যান্টিবডি কি বলেছে দেখো, অ্যান্টিবডি হলো এক ধরনের বিশেষ প্রোটিন যা অ্যান্টিজেনের বিরুদ্ধে তৈরি হয়। এদিকে আমরা বলবো হচ্ছে IgG, তখন বলছি যাকে আমরা কি বলতে পারি, এটা আমরা বলতে পারি ইমিউনোগ্লোবিন বলতে পারি। 5 ধরনের হয়, GAMDE। এটাই হচ্ছে মানে ওর গল্পটা, যে কোনটা কত পরিমাণে থাকে। এখানে উল্টো বিষয়, কি আগে আসবে তারপরে আসবে। অ্যান্টিবডি বললে হচ্ছে এরকম যে আকৃতির অণু যা অ্যান্টিজেনের চিনে ফেলে তাকে ধরতে সাহায্য করে। এবার তোমাদের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন কি আসবে, অ্যান্টিবডি স্ট্রাকচার রাখো, অ্যান্টিবডি স্ট্রাকচার রেখে এরা হচ্ছে ড্রয়িং করে। দেখো এটা হচ্ছে অ্যান্টিবডির হচ্ছে একটা স্ট্রাকচার, এটা হচ্ছে একটা স্কিমাটিক ডায়াগ্রাম অ্যান্টিবডি স্ট্রাকচার আছে। ঠিক আছে, দেখবে এটা হচ্ছে দুটো হচ্ছে, এটা হচ্ছে একটা হেভি চেন, এটা হচ্ছে একটা হেভি চেন ভারী চেন, এটা হচ্ছে একটা লাইট চেন, এটা হচ্ছে একটা লাইট চেন। বোঝা গেল সবার? দুই দিকে দুটো হেভি চেন আছে, এদিকে হচ্ছে লাইট চেন আছে। ঠিক আছে, এটা হচ্ছে দুদিকে দুটো হেভি চেন, মাঝখানে হচ্ছে লাইট চেন আছে। এবার মাথায় রাখবে এইখানটা কি হয়, এক্ষেত্রে এসে হচ্ছে আমাদের অ্যান্টিজেনটা এখানে এসে বাইন্ড হচ্ছে, এটাকে বলবো হচ্ছে FAB, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। ঠিক আছে, আর এটা হচ্ছে কনস্ট্যান্ট রিজন, তাই তোমরা বলতে পারো FC বলতে পারো, কনস্ট্যান্ট রিজন বলতে পারো। আর FE মানে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট বলতে পারো। ঠিক আছে, এক্ষেত্রে হচ্ছে এটা এখানে এসে অ্যান্টিজেন বাইন্ড হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টিজেন বাইন্ডিং সাইট। এগুলো হচ্ছে লাইট চেন। আর মাথায় রাখবে ইম্পর্টেন্ট কোশ্চেন আসবে, হেভি চেন এবং লাইট চেন দুটো কোন বন্ডের মাধ্যমে যুক্ত থাকে। অ্যান্সার কি হবে, হেভি চেন এবং লাইট চেন দুটো পরস্পরের সঙ্গে কি হয়, ডাইসালফাইড বন্ডের মাধ্যমে সেগুলো যুক্ত থাকে। ঠিক আছে, হেভি চেন এবং লাইট চেন কি হয়, একটা হেভি চেন আর লাইট চেন কি হয়, ডাইসালফাইড বন্ডের মাধ্যমে একটার সঙ্গে যুক্ত থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাইসালফাইড বন্ড আছে, এগুলো চার মাধ্যমে হচ্ছে যুক্ত থাকে। এগুলো হচ্ছে ভেরিয়েবল রিজন, আর নিচে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এটা হচ্ছে তোমাদের হেভি চেন। ঠিক আছে, তো এই ছবিটা সবাইকে আঁকতে বলবো, জাস্ট কিছু নেই, জাস্ট এরকম একটা ড্র করবে, তারপর এখানে এরকম ড্র করবে, আর মাঝখানে করবে কি হেভি চেন এবং লাইট চেন যেটা আছে দুটোর মধ্যে জাস্ট কটা ডাইসালফাইড বন্ড দেখিয়ে দেবে, তাহলেই গল্প শেষ। এতটা সবার ক্লিয়ার? এতটা সবার বোঝা গেছে? এটা হচ্ছে আমাদের একটা অ্যান্টিবডি মলিকুলার স্ট্রাকচার। এটা হচ্ছে আমাদের মানে মনোমত দেখিয়েছে, IgG এর কথা বলেছে। IgA টাইমার হয়ে থাকে, দুটো IgA পরস্পর সঙ্গে যে চেনে মনে থাকে। সিমিলারলি যদি তোমরা IgM এর কথা বলো, তাহলে সেক্ষেত্রে কি হবে, এরকম একটা গোল জিনিস থাকে, ওক্ষেত্রে কি হয়, এরকম 1 2 3 4 5, 5টা এভাবে হচ্ছে থাকে, তার জন্য IgM কে আমরা বলবো হচ্ছে পেন্টামার। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের নর্মাল অ্যান্টিবডি স্ট্রাকচার। অ্যান্টিবডি স্ট্রাকচারে গেল, এটা গেল হচ্ছে আমাদের ইমিউনিটি কত রকম আছে। আর যেটা আলোচনা লাস্টে হচ্ছে কি লিম্ফয়েড অর্গান নিয়ে আলোচনা করলাম।
লিম্ফয়েড অর্গান কোনগুলো? যে সমস্ত অর্গান যেগুলো বডিকে ইমিউনিটি প্রদান করে তাকে আমরা বলবো হচ্ছে লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান কত রকম পড়লাম? লিম্ফয়েড অর্গান হচ্ছে আমরা দু রকম পড়লাম। কি কি? একটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, আর একটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গান কোনগুলো? যেগুলোতে বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইট সেল তৈরি হচ্ছে, ম্যাচিউর হচ্ছে, তাকে আমরা বলবো প্রাইমারি লিম্ফয়েড অর্গান। আর কি বলবো? যে ক্ষেত্রে আর কি প্রাইমারি লিম্ফয়েড অর্গানে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট তৈরি হওয়ার পর সেটাকে যার উপর কাজ করছে, যেখানে অ্যাক্ট করছে, সেই জায়গাটাকে আমরা বলবো সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। ঠিক আছে? যেমন থাইমাস আর বোন ম্যারো আসবে হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গানের মধ্যে। আর এই যে আমাদের স্প্লিন বলো, টনসিল বলো, তারপর হচ্ছে পেয়ার্স প্যাচ বলো, অ্যাপেন্ডিক্স বলো, সেগুলো কার মধ্যে? সেগুলো সব হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যে সেগুলো আসবে। ঠিক আছে? তো আজকে তাহলে এতটাই থাক ক্লাস। বল সবকিছু সবার ঠিকঠাক বোঝা গেছে? আজকের ক্লাস তাহলে এতটাই থাক। নেক্সট দিন হচ্ছে আমরা সবটা আলোচনা করবো। তো আজকে তাহলে আমরা পড়লাম কি? আজকে তাহলে পড়লাম কি একবার লিস্টটা রিভিশন করি। কি কি? ফার্স্টে বললাম হচ্ছে স্বাস্থ্য এবং রোগ। প্রথম হচ্ছে স্বাস্থ্যের ডেফিনেশন কি? স্বাস্থ্যের ডেফিনেশন কি বলেছে অ্যাকর্ডিং টু WHO? মানে স্বাস্থ্য কি? কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল এবং সোশ্যাল ওয়েলবিং, তবে তাকে আমরা বলবো হচ্ছে একদম মানে গুড হেলথ হবে। এখন যদি কোনো সময় কি হয় যে আমাদের যে স্বাস্থ্য আছে, আমাদের যে হেলথ আছে, সেটা যদি হচ্ছে আমাদের বিগড়ে যায়, বাধাপ্রাপ্ত হয়, তখন তাকে আমরা বলবো ডিজিজ হয়ে গেছে। এখন কি এবার স্বাস্থ্য আমরা কিভাবে ঠিক রাখতে পারি? গুড হাইজিনের মাধ্যমে ঠিক রাখতে পারি। তার সঙ্গে সঙ্গে করতে পারি কি আমরা নানা রকম ড্রাগ অ্যাবিউজ, অ্যালকোহল অ্যাবিউজ এগুলোর থেকে দূর রাখতে পারি, তবে হচ্ছে আমাদের স্বাস্থ্য সেটা ঠিক থাকবে। এবার স্বাস্থ্য বিগড়ে গেলে হবে হচ্ছে রোগ বা ডিজিজ হবে। এখন পরবর্তীতে বললাম কি ডিজিজ সেটা করকম হতে পারে। একটা হতে পারে হচ্ছে কি আমাদের ইনফেকশন ডিজিজ, একটা হচ্ছে নন ইনফেকশন ডিজিজ। ইনফেকশাস কোনগুলো? যেগুলো একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়াচ্ছে। এক্সাম্পল কি কি আসবে? যেমন হচ্ছে আমাদের ম্যালেরিয়া বললাম, তারপরে কোভিড বললাম, সেগুলো ইনফেকশনের মধ্যে আসবে। নন ইনফেকশাস কোনগুলো? যেগুলো একজন থেকে আরেকজনের মাধ্যমে ছড়াচ্ছে না, তাকে আমরা বলবো নন ইনফেকশাস। হার্টের রোগ, ডায়াবেটিস, তারপরে প্রেশার, এগুলো সব হচ্ছে নন ইনফেকশনের মধ্যে আসবে। এবার দেখলাম কি অ্যান্টিজেন কি অ্যান্টিবডি কি? অ্যান্টিজেন কি? যে সমস্ত রোগ জীবাণু বডির মধ্যে প্রবেশ করছে তাকে আমরা বলবো অ্যান্টিজেন। অ্যান্টিবডি কোনগুলো? অ্যান্টিজেনের প্রভাবে বডির মধ্যে যেগুলো প্রবেশ হয় তাকে, অ্যান্টিজেনের প্রভাবে বডির মধ্যে যেগুলো তৈরি হচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টিবডি। ঠিক আছে? অ্যান্টিবডি প্রকারভেদ দেখলাম GAMD, এটা হচ্ছে অ্যান্টিবডি প্রকারভেদ। দেখতে কিরকম? এরকম হচ্ছে আমাদের ওয়াই শেপ দেখতে, দুটো লাইট চেন থাকে, দুটো হেভি চেন থাকে, তার জন্য অ্যান্টিবডি কি বলবো কি H2LT, এটা হচ্ছে অ্যান্টিবডি ডিফিনিশন। হয়ে গেল? ক্লিয়ার? এটা হয়ে গেল। তারপরে দেখবো হচ্ছে কি বডির মধ্যে ইমিউন সিস্টেম সেটা করকম আছে। দু রকম ইমিউন সিস্টেম আছে। একটা হচ্ছে আসবে হচ্ছে কি একটা হচ্ছে মানে ইনেট ইমিউনিটি, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট মানে কি? যে সমস্ত ইমিউনিটি যেগুলো জন্মের থেকে আছে তাকে আমরা ইনেট ইমিউনিটি। ওর মধ্যে 4 রকম ভাগ আছে। কি কি? একটা ফিজিক্যাল ব্যারিয়ার, একটা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার, একটা সেলুলার ব্যারিয়ার, একটা হচ্ছে সাইটোলজিক্যাল ব্যারিয়ার। ঠিক আছে? ওর মধ্যে আসবে হচ্ছে ইন্টারফেরন চলে আসবে। সবগুলো দেখে নিলাম। তারপরে বললাম হচ্ছে কি তারপরে আসবে অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যে সমস্ত ইমিউনিটি যেগুলো বডিতে হচ্ছে জন্মের থেকে থাকে না, রোগ জীবাণু অ্যাকোয়ার করার মাধ্যমে পরবর্তীকালে আসে, তাকে আমরা বলবো হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ঠিক আছে? এই যে আমাদের যে অ্যাকোয়ার্ড ইমিউনিটি সেটাকে হচ্ছে আমরা কভাবে ভাগ করলাম, দুভাগ ভাগ করলাম। কি কি? একটা অ্যাক্টিভ ইমিউনিটি, একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। অ্যাক্টিভ ইমিউনিটি মানে কোনগুলো? অ্যাক্টিভ ইমিউনিটি মানে কি যে ক্ষেত্রে বডি নিজের থেকে অ্যান্টিবডি তৈরি করছে তাকে আমরা বলবো অ্যাক্টিভ ইমিউনিটি। আর প্যাসিভ মানে কি যে ক্ষেত্রে বডি নিজের থেকে অ্যান্টিবডি তৈরি করছে না, বাইরে থেকে কোনো একটা রেডিমেড অ্যান্টিবডিকে বডির মধ্যে প্রবেশ করানো হচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। এবার যেটা দেখলাম ওই অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি সেটাকে আমরা আরো দুভাগে ভাগ করতে পারি, একটা ন্যাচারাল অ্যাক্টিভ, একটা আর্টিফিশিয়াল অ্যাক্টিভ। সিমিলারলি হচ্ছে প্যাসিভকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা ন্যাচারাল প্যাসিভ, একটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ। ন্যাচারাল অ্যাক্টিভের মধ্যে কোনগুলো আসবে? নর্মাল রোগ জীবনে প্রবেশ করছে। আর ন্যাচারাল প্যাসিভের মধ্যে কি আসবে? ভ্যাকসিনেশন। তারপরে আসবে তোমার আর্টিফিশিয়াল প্যাসিভের মধ্যে। প্যাসিভের মধ্যে কোনগুলো আসবে? যে সমস্ত ক্ষেত্রে বডি নিজের থেকে অ্যান্টিবডি তৈরি করে না, বাইরে থেকে অ্যান্টিবডিকে প্রবেশ করানো হচ্ছে, তাকে আমরা বলবো প্যাসিভিটি। এন্ড প্যাসিভের মধ্যে কি দু রকম ভাগ আসবে। কি কি আসবে? একটা হচ্ছে ন্যাচারাল প্যাসিভ, একটা হচ্ছে আর্টিফিশিয়াল প্যাসিভ। ন্যাচারাল প্যাসিভের মধ্যে কি আসবে? যেমন হচ্ছে মায়ের ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে অ্যান্টিবডি এ মায়ের বাচ্চাদের প্রবেশ করছে। আরেকটা এক্সাম্পল হতে পারে কি IgM, সেটা হচ্ছে IgG, সেটা প্লাসেন্টার মাধ্যমে হচ্ছে প্রবেশ করছে, এটা একটা এক্সাম্পল হতে পারে। আরেকটা হতে পারে কি আর্টিফিশিয়াল প্যাসিভ, মানে যে ক্ষেত্রে আর্টিফিশিয়ালি তুমি কোনো বডিতে অ্যান্টিবডিকে প্রবেশ করাচ্ছ। এক্সাম্পল কি আসবে? অ্যান্টিভেনাম সিরাম, তার সঙ্গে সঙ্গে হচ্ছে বা অ্যান্টি স্নেক ভেনাম, বা তার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের টিএনএস টক্সিন, সেটা হচ্ছে এক্সাম্পল। তারপরে বললাম কি লিম্ফয়েড অর্গান, মানে কি বডিতে যে সমস্ত অর্গান যেগুলো বডিতে ইমিউনিটি প্রদান করে তাকে আমরা বলবো লিম্ফয়েড অর্গান। লিম্ফয়েড অর্গান কত আছে? দু রকম আছে। কি কি? একটা প্রাইমারি লিম্ফয়েড অর্গান, একটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গান কোনগুলো? যে ক্ষেত্রে বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট সেই দুটো হচ্ছে যেখানে তৈরি হচ্ছে, যেখানে ম্যাচিউর হচ্ছে, তাকে আমরা বলবো প্রাইমারি লিম্ফয়েড অর্গান। কি কি এক্সাম্পল আছে? বি লিম্ফোসাইট তৈরি হয় হচ্ছে বোন ম্যারোতে, টি লিম্ফোসাইট তৈরি হচ্ছে বোন ম্যারোতে, তবে টি লিম্ফোসাইট সেটা ম্যাচিউর হয় হচ্ছে থাইমাসে ম্যাচিউর। থাইমাস সম্পর্কে কি বললাম? যে থাইমাস যেটা আছে সেটা জন্মের সময় হচ্ছে ছোট বড় থাকে, ধীরে ধীরে বড় হয়, বয়ঃসন্ধিকালে সবচেয়ে ম্যাক্সিমাম সাইজে পৌঁছায়। তারপর যত বয়ঃসন্ধিকাল যত বড় হয়, যত লোক বয়স্ক হয়,
তত লোকের কি হয় থাইমাসটা ধীরে 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 ছোট হয়ে যাচ্ছে, ওর জন্য কি হয় সেল মেডিকেল ইমিউনিটি সেটা হচ্ছে কমে যাচ্ছে। বি লিম্ফসেট তোমাকে হিউম্যান ইমিউনিটি প্রদান করে, আর টি লিম্ফসেট তোমাকে হচ্ছে সেল মেডিকেল ইমিউনিটি প্রদান করে। ঠিক আছে, এটা আমরা সবটা জানলাম। তারপরে দেখলাম হচ্ছে সেকেন্ডারি লিম্ফ নোডের এক্সাম্পল গুলো দেখলাম, পিয়ার স্পেস দেখলাম, টনসিল দেখলাম, লিম্ফ নোড, লিম্ফ নোড দেখলাম, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে এক্সাম্পল। হয়ে গেল ক্লিয়ার? তারপরে দেখলাম কি ইমিউন রেসপন্স, মানে যখন কোন একটা অ্যান্টিজেন বডির মধ্যে প্রবেশ করে তখন বডি তার বিরুদ্ধে কিভাবে হচ্ছে রিঅ্যাকশন করে, তাকে আমরা বলছি ইমিউন রেসপন্স। এই যে ইমিউন রেসপন্স সেটা দুরকম হতে পারে, কি কি? একটা প্রাইমারি ইমিউন রেসপন্স আর একটা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। প্রাইমারি ইমিউন রেসপন্স মানে কি, যখন কোন একটা অ্যান্টিজেন বডির মধ্যে প্রথমবার প্রবেশ করছে তখন যে হয় তখন থাকে প্রাইমারি রেসপন্স, আর সেই অ্যান্টিজেন যখন সেকেন্ড টাইম প্রবেশ করে বা তারপরে প্রবেশ করে তাকে আমরা বলবো হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। প্রাইমারি ইমিউন রেসপন্সে কি হয়, বডি হচ্ছে আইজি এম তৈরি করে এবং সেটা খুব ধীরে ধীরে তৈরি হচ্ছে। সেকেন্ডারি ক্ষেত্রে কি হয়, বডি হচ্ছে আইজি জি তৈরি করে এবং সেটা হচ্ছে কি খুব তাড়াতাড়ি ফাস্ট সেটা তৈরি হয়। ঠিক আছে, ওক্ষেত্রে হচ্ছে প্লাজমা সেল তৈরি করে। আর সেকেন্ডারি ক্ষেত্রে কি হয়, যেহেতু বডিতে আগের থেকে মেমোরি ছিল তাই সেক্ষেত্রে হচ্ছে মেমোরি সেল হচ্ছে সেখানে তৈরি করে। ঠিক আছে, তো এটা হচ্ছে চ্যাপ্টার হচ্ছে মোটামুটি একটা ধারণা। বলো সবটা ক্লিয়ার সবার? এটা হচ্ছে চ্যাপ্টারের মোটামুটি হচ্ছে একটা ধারণা, যেটা আজকে আমরা পড়লাম। চ্যাপ্টার না, সরি, আজকে যেটা পড়লাম সেগুলো। পরের দিন পড়বো কি, পরের দিন পড়বো হচ্ছে কি কি রোগ ব্যাধি আছে, কি কি না আছে, সবগুলো এগুলো পড়বো আমরা। আচ্ছা ঠিক আছে, আশা করি তাহলে সবার সবকিছু ক্লিয়ার আছে। তোমাদের কাছে হচ্ছে পরের দিন আবার পরের রোববার কাজ, মাঝখানে অনেকটা সময় আছে। তোমাদের কি কাজ হবে, চ্যাপ্টারটাকে পড়া, একটু বোঝা। পরের দিন পড়বো হচ্ছে কি যে রোগ ব্যাধি সম্পর্কে আলোচনা করবো, কি কি ইনফেকশন ডিজিজ আছে, কি কি নন ইনফেকশন ডিজিজ আছে। আরো দুটো ক্লাস রাখবো আমাদের চ্যাপ্টার শেষ করতে, তাহলে হচ্ছে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর দুটো ক্লাস রাখবো হচ্ছে আমাদের চ্যাপ্টারটা শেষ করতে। ঠিক আছে, তো প্রত্যেক ক্লাসে আমরা তাই করবো, প্রথম জিনিসটা পড়বো, তারপরে তোমাদের হচ্ছে একটা যেরকম লাস্টে এরকম একটা শর্ট রিভিশন করলাম, এভাবে হচ্ছে একটা শর্ট রিভিশন করবো। ঠিক আছে, তো আজকে ক্লাস তাহলে এতই, দেখা হচ্ছে পরের দিন। ততক্ষণের জন্য সবাইকে অল দ্য বেস্ট।